হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভ সকাল। এই শীতের সকালে সবাইকে উদ্ভাসের আজকের B7 লেকচারে স্বাগতম। অলরেডি অনেকে জয়েন করে ফেলছো। তারপরে বলো হচ্ছে তোমাদের শীতকালে পড়াশোনা কেমন চলতেছে? ঠিক আছে, শীতকালে কিন্তু পড়াশোনা খুব কম কম করে অনেকে, তাই না বলো? আমি নিজেই বলো, শীতকালে যখন মানে ক্লাস ক্লাস থাকতো আর কি, সকালে কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছা করতো না। তোমাদের মধ্যে কে কে আছো যারা সকালে উঠতে কষ্ট হয় বলো তো? যারা ঘুম ঘুম হচ্ছে। জিহান, হ্যাঁ অনেকেই আছে যে তাদের সকালে উঠতে অনেক কষ্ট হয়। ঠিক আছে। আচ্ছা, তাও তোমরা সকালে ক্লাস করতেছো, খুবই ভালো একটা জিনিস। আচ্ছা, তো অভ্যাস করে রাখো, বুঝছো? কারণ মেডিকেলে কিন্তু ডে শিফট আর মর্নিং শিফট নাই, বুঝছো? ইনশাল্লাহ যখন মেডিকেলে চান্স পাবা, তখন কিন্তু মেডিকেলে ডে শিফট আর মর্নিং শিফট এটা নাই, বুঝছো? সবই মর্নিং শিফট। বুঝতে পারছো? সবই কিন্তু মর্নিং শিফট মেডিকেলের ক্ষেত্রে, বুঝছো? ধরো মেডিকেলের ক্লাস শুরু হয় ম্যাক্সিমামই, তোমরা যখন ফার্স্ট ইয়ারে উঠবা তোমাদের ম্যাক্সিমামই ক্লাস শুরু হবে কয়টায় জানো? ক্লাস শুরু হবে কিছু মেডিকেলে 7টায়, কিছু মেডিকেলে 8টায়, বুঝছো? তো 7টা 8টা এরকম ভাবে তোমাদের ক্লাস শুরু হবে। আচ্ছা, নাইম চলে আসছে, আনিমা চলে আসছে। আনিমা সকালে রান্না করে ক্লাস করতে চলে আসছে, ওয়াও গ্রেট। ঠিক আছে, এখন বলো যে তোমরা যে আগে যে হাড্ডি চ্যাপ্টারটা পড়ছিলা, ঠিক আছে, আগে যে হাড্ডি চ্যাপ্টারটা পড়ছিলা, এটা কি সবাই সুন্দর করে হাড্ডি গুলার নাম মুখস্থ করছো? 200 মেইনলি কি পড়া ছিল বলো তো? ওখান থেকে 206টা হাড্ডির নামের মধ্যে কিছু জিনিস ছিল, স্পেশালি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু হাড্ডির নাম, আর হচ্ছে তরুণাস্থির প্রকারভেদ, তাই না? তরুণাস্থির প্রকারভেদটা ছিল, সেই তরুণাস্থির প্রকারভেদটা ছিল, সবাই নিশ্চয়ই খুব ভালো করে মুখস্থ করছো। ভেরি গুড। সিফাত বলছে মনে থাকবে না, সিফাত আরো কয়েকবার পরে ইনশাল্লাহ মনে থাকবে। তবে তরুণাস্থির প্রকারভেদ এবং এই যে হাড্ডিগুলোর স্পেশাল নাম, স্পেশাল কিছু জিনিস বলে দিছিলাম, সেই স্পেশাল জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে, ওখান থেকে কিন্তু মিস করার কোনো সুযোগই নাই। ঠিক আছে। আচ্ছা, মাহিও নাস্তা বানানো শেষ করে চলে আসছে। আচ্ছা, শেষ করে চলে আসছে, ভেরি গুড। আচ্ছা, তো আমাকে একটু বলে দাও তো, একটু তোমাদের মার্কস শুনি, বলো তো। কে কত মার্কস পাইছিলা? কে কত মার্কস পাইছিলা আমাকে একটু বলে দাও তো। মুন বলছিল 43, ইরামনি 45, রিতা 44, শারমিন 47, 47.75, এটা গুড মার্কস। অনেকে, সাকিব 44, নাফি 43, সাজিদ পাইছে 48, ভেরি গুড মার্কস। শাকিল 48, নেহা 46, এরকম আমি অনেকেরই খুব ভালো মার্কস দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেকেরই 48.75, তানজিম, বর্ষার 47 পয়েন্ট সামথিং। আচ্ছা, অনেকেই খুব ভালো মার্কস পাইছো। আচ্ছা, তো তোমাদেরকে আমি বলে রাখি, হ্যাঁ, যারা কম পাইছো তাদের একটা জিনিস দিয়ে মাথায় করতে হবে যে ভাইয়া পড়াটা কম হইতেছে। যারা স্পেশালি 35-এর নিচে পাইছো, বুঝছো, যারা স্পেশালি 35-এর কম পাইছো, তাদের পড়াশোনাটা কম হচ্ছে, কম হইছে, মানে তুমি নিজেই জানো যে তুমি বেশি ভালো করে পড়ো নাই, বুঝছো? যারা 35 থেকে 40 পাইছো তারা এভারেজ পড়াশোনা করতেছো, মানে তুমি ঝুলে থাকবা, তোমার হবে কি হবে না কে জানে। কিন্তু যারা 40+ পাচ্ছ, বুঝবা তুমি ইউ আর অন দা রাইট ট্র্যাক। বুঝছো, বুঝতে পারবে যে তোমরা সঠিক পথেই আসো। শুধু তোমাদেরকে এটা ধরে রাখতে হবে, বুঝছো? আর সবসময় মনে রাখবা, ছোট ছোট এক্সাম গুলো হচ্ছে জাস্ট তোমার বই পড়ার একটা সুযোগ পাওয়া। আর বড় বড় এক্সাম যখন আসবে, মডেল টেস্ট, সেই মডেল টেস্ট গুলাতে হচ্ছে তোমাকে অবশ্যই অবশ্যই খুব ভালো মার্কস পাইতে হবে। আর সবাই চেষ্টা করো ডেইলি এক্সামে যেন 40+ অবশ্যই পাও। বুঝতে পারছি? ডেইলি এক্সামে যেন 40+ অবশ্যই পাও, সবাই এটা কিন্তু খুব ভালো করে চেষ্টা করবা। ঠিক আছে, কারণ ডেইলি এক্সামে 40+ পাইতেই হবে সবাইকে, মানে এখানে কোনো মাফ নাই। ঠিক আছে, অন্তত 40+, তুমি খারাপ পাও ভালো পাও এটা সমস্যা না, কিন্তু 40+ পর্যন্ত তোমাকে কিন্তু যেতেই হবে। ঠিক আছে, এটা সবাই মাথার মধ্যে রাখবা। আর যারা 40+ পাইছো বা 45+ পাইছো তারা তো খুবই ভালো। ঠিক আছে, স্পেশালি 40+ পাওয়া মানে অনেক ভালো, বুঝছো? ইনশাল্লাহ তোমরা যারা 40+ পাচ্ছ রেগুলারলি, তারা কিন্তু খুব ভালো করে পড়বা। ঠিক আছে। আচ্ছা, জিকে আর ইংলিশ জন্যই তো ভালো করে পারতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা শুরু করব হচ্ছে আগের দিন হাড্ডিটা যেখানে শেষ করছিলাম সেই পার্টটা থেকে আবার শুরু করব। ঠিক আছে। তো এটা নিয়ে আমরা
আগের দিনে যেটুকু পড়ছিলাম সেখান থেকে আবার একটুখানি শুরু করব, ওকে? আচ্ছা, তো আমি বলে দেই আজকের ক্লাসের যে আমরা বাকি পার্টটা পড়বো তার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো কি। শুধু আমরা আহ পেশি সবাই তো পড়ছি, তাই না? বলো, পেশি পড়ছি না? তাহলে এই পেশির ক্লাসিফিকেশনটা, মানে স্পেশালি পার্থক্যটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মসৃণ পেশি, অমসৃণ পেশি এবং হৃৎপেশি, বুঝছো? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সো তোমাদেরকে এই পেশিটা খুবই ভালো করে পড়তে হবে, মানে ওই পার্থক্যটা, ঠিক আছে? আর হচ্ছে তারপরে চলে যাব হচ্ছে আমরা ওই যে কি বলে, এই যে ছোটবেলার কিছু জিনিস পড়ছি, ওই জিনিসগুলো একটুখানি একটুখানি দেখে রাখবো, তাই হয়ে যাবে। তাহলে আমি স্ক্রিন শেয়ার দিয়ে শুরু করি, চলো। আহ ওকে, তাহলে চলো আজকে আমরা আজকের ক্লাসটা শুরু করি, হ্যাঁ? প্রথমেই দেখো আমরা কি পড়বো। প্রথমেই পড়বো হচ্ছে, দেখো আমাদের আজকের টপিকসই কি বলো, পেশি টিস্যু, যেটা আমরা আগের ক্লাসে পড়ি নাই। সেই পেশি টিস্যু সাথে অস্থিভঙ্গ এবং অস্থিচ্যুতি। দেখছো এখান থেকে কিন্তু পেশি থেকে দেখো প্রচুর পরিমাণে কোশ্চেন দেখা যাচ্ছে, দেখছো? পেশি থেকে কিন্তু প্রচুর পরিমাণে মেডিকেলে কোশ্চেন আসতেছে। আচ্ছা, এবং তারপরে পড়বো হচ্ছে প্রতিরক্ষা চ্যাপ্টারটা। তো প্রতিরক্ষা চ্যাপ্টারটা হচ্ছে খুবই ইজি একটা চ্যাপ্টার, মানে অনেক কিছু বোঝার জিনিস কিন্তু পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। তোমরা নিজেই দেখতে পাচ্ছ যে প্রতিরক্ষা চ্যাপ্টার থেকে খুব সিম্পল এবং সহজ কিছু কোশ্চেন আসে। সো এই চ্যাপ্টারটা আমরা খুব একটা পেঁচাবো না, ওকে? প্রথমে চলে আসো, দেখো পেশি টিস্যু, ঠিক আছে? তাহলে তুমি জানো যে পেশি কি কি নিয়ে গঠিত হয়? ঠিক আছে, পেশি কি কি নিয়ে গঠিত হয় দেখো। প্রথমে খেয়াল করো, এইখান থেকে আমরা যদি উল্টা দিক থেকে যাওয়া শুরু করি, ঠিক আছে? এই যে দেখো, প্রথমে পেশি মায়োফাইব্রিল নিয়ে গঠিত হয়। কি নিয়ে গঠিত হয় বলো তো? মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল কি ভাইয়া? মায়োফাইব্রিল হচ্ছে অনেকগুলো সুতার মতো অংশ, ঠিক আছে? মায়োফাইব্রিল গুলো কিসের মতো অংশ? সুতার মতো অংশ, ঠিক আছে? তাহলে এই যে মায়োফাইব্রিল গুলা, এই মায়োফাইব্রিল গুলো কি নিয়ে গঠিত হয়েছে? এক ধরনের প্রোটিন নিয়ে গঠিত হয়েছে। খেয়াল করো, এক ধরনের কি নিয়ে গঠিত হয়েছে? প্রোটিন নিয়ে গঠিত হয়েছে। এই প্রোটিন দুইটার নাম কি? এই প্রোটিন দুইটার নাম হচ্ছে অ্যাক্টিন এবং হচ্ছে মায়োসিন। প্রোটিন দুইটার নাম কি বলো? অ্যাক্টিন এবং মায়োসিন। তাহলে প্রথমে এই জিনিসটা খেয়াল করো যে আমাদের পেশি কি দিয়ে গঠিত হয়? মায়োফাইব্রিল নামক এক ধরনের সুতা বা তন্তু দ্বারা গঠিত হয়, বুঝছো? তাহলে এই মায়োফাইব্রিল নামক সুতা বা তন্তু আমরা অ্যাক্টিন বা মায়োসিন নামক প্রোটিন দ্বারা তৈরি। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে পেশির মায়োফাইব্রিলে কি কি থাকে? অ্যাক্টিন এবং মায়োসিন। তাহলে এটা দেখো একটা সুতা, তাই না? আমি এরকম অনেকগুলা সুতাকে একসাথে করলাম, এই যে দেখো এখানে অনেকগুলা সুতাকে একসাথে করলাম এবং সেই সুতাগুলোকে একসাথে ধরে একটা পলিথিন দিয়ে বাঁধলাম, ঠিক আছে? যেখানে খেয়াল করো, অনেকগুলা সুতাকে একসাথে করছি এবং সেই সুতাকে দেখো এই যে মনে হচ্ছে একটা পলিথিন বা আবরণের মতো অংশটা দিয়ে বেঁধে ফেলছি, বুঝছো? তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে আমরা বলবো, এই যে তন্তু গুচ্ছ, এই তন্তু গুচ্ছটাকে আমরা বলবো হচ্ছে সার্কোলেমা বা এন্ডোমাইসিয়াম। কি বলবো? সার্কোলেমা বা এন্ডোমাইসিয়াম। তোমার বইতে কিন্তু এইভাবে কথাটা বলে বা পরীক্ষাতে এভাবেও আসে, পেশির আবরণের নাম কি? পেশির আবরণের নাম কি? সার্কোলেমা। এভাবেও কিন্তু কথাটা আসে। তাহলে খেয়াল করো যে যখন তুমি অনেকগুলা সুতার মতো মায়োফাইব্রিলকে একটা পলিথিনের মতো ধর একটা আবরণ, সেই আবরণ দিয়ে তুমি বেঁধে ফেললা, তখন সেটাকে তুমি কি বলবা? সার্কোলেমা। তাহলে সার্কোলেমা আর মায়োফাইব্রিল গুচ্ছ, এই দুইটা মিলে তৈরি হলো কি বলতো? পেশিতন্তু তৈরি হলো, তাই না? এই যে দেখো, এটাকে তুমি বলবা পেশিতন্তু। এরকম অনেকগুলা পেশিতন্তু মিলে দেখো, এরকম অনেকগুলা পেশিতন্তু মিলে দেখো, এরকম অনেকগুলা পেশিতন্তু মিলে আবার দেখো, এই যে টম এন্ড জেরিতে দেখো মাংসের রানের মতো অংশ খাইতো, এটাকে তুমি কি বলবা বলো তো? ফ্যাসিকুলাস। এই যে দেখো, এই ছোটটা থেকে যে বড় অংশটা হলো, এটাকে তুমি কি বলবা? ফ্যাসিকুলাস। এরকম অসংখ্য ফ্যাসিকুলাস, এই যে এখানে একটা ফ্যাসিকুলাস, এখানে একটা ফ্যাসিকুলাস, এখানে একটা ফ্যাসিকুলাস, এখানে একটা ফ্যাসিকুলাস। এই প্রত্যেকটা ফ্যাসিকুলাসকে তুমি আবার কি করলা বলো? যে প্রত্যেকটা ফ্যাসিকুলাসকে আবার তুমি পেরিমাইসিয়াম, দেখো এই যে পেরিমাইসিয়াম দ্বারা আবৃত করলা, এই যে দেখো প্রত্যেকটা ফ্যাসিকুলাসকে পেরিমাইসিয়াম দ্বারা আবৃত করলা। তারপরে সবগুলা ফ্যাসিকুলাসকে আবার কি করলা? আরেকটা আবরণ দিয়ে আবৃত করলা, এপিমাইসিয়াম দিয়ে আবৃত করলা।
বুঝাতে পারছি? তাহলে এই পুরাটা অংশ নিয়ে কি তৈরি হয়ে গেল বলো তো? পেশি তৈরি হয়ে গেল। তোমার বইতে কিন্তু এই জিনিসটা আসে, তোমরা অনেক সময় গুলাই ফেলো। ঠিক আছে? যে প্রথমে আমি আবার তোমাকে খেয়াল করি। প্রথমেই হবে অ্যাক্টিন মায়োসিন দিয়ে মায়োফাইব্রিল। অনেক ওই মায়োফাইব্রিল গুলোই তুমি একটা আবরণ দিবা। মায়োফাইব্রিলের আবরণকে আমরা কি বলবো বলো তো? সার্কোলেমা। তারপর অনেকগুলা সার্কোলেমাকে আমরা আরেকটা আবরণ দিয়ে আবৃত করব। ঠিক আছে? অনেকগুলা সার্কোলেমার একটা গুচ্ছ হবে, সেটাকে আমরা বলবো ফ্যাসিকুলাস। এই ফ্যাসিকুলাসের যে আবরণ সেটাকে আমরা কি বলবো বলতো? এপিমাইসিয়াম। ফ্যাসিকুলাসের আবরণটাকে আমরা কি বলবো? এপিমাইসিয়াম। বুঝতে পারছো? ফ্যাসিকুলাসের আবরণকে বলবো এপিমাইসিয়াম, তাই না? তাহলে আর অনেকগুলা ফ্যাসিকুলাস মিলে যখন পুরা পেশি তৈরি হবে সেটাকে আমরা কি বলবো বলতো? পেরিমাইসিয়াম। এই যে খেয়াল করো, তাহলে খেয়াল করো যে ভাইয়া এই যে এক একটা ফ্যাসিকুলাস খেয়াল করো, এই যে খেয়াল করো, এই যে দেখো একটা পেশি তন্তু, এই যে দেখো একটা পেশি তন্তু, দেখছো? এটাকে আমরা বলতেছি পেরিমাইসিয়াম। এই যে খেয়াল করো, এখানে আমরা বলতেছি, এই যে এই অংশটাকে আমরা বলতেছি পেরিমাইসিয়াম। ঠিক আছে? এই পেরিমাইসিয়ামটা আবার পুরাটা যে আবৃত হচ্ছে সেটাকে আমরা বলতেছি এপিমাইসিয়াম। এই চিত্রটা সবাই একটু খেয়াল করবা, তাহলে তোমার বইয়ের পড়াটা কিন্তু ইজিলি ক্লিয়ারলি বোঝা যাবে। সবাই কি বোঝাতে পারছি? তাহলে পরীক্ষায় কিন্তু এটা আসলে কোচিং এর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এ পর্যন্ত মানে অ্যাডমিশনে এই জিনিসটা আসে নাই। অ্যাডমিশনে শুধু একটা ওয়ার্ড আসে। তোমরা যদি বলি ভাই অ্যাডমিশনে কোন ওয়ার্ডটা আসে, অ্যাডমিশনে শুধু সার্কোলেমা ওয়ার্ডটা আসে। মানে মাঝে মাঝে এইভাবে কোশ্চেনটা আসে, পেশির আবরণের নাম কি? ঠিক আছে? তুমি অ্যাজ এ হোল যখন সার্কোলেমা দেবা তখন কিন্তু সার্কোলেমা ওয়ার্ডটা দিয়ে দিও। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার চলে আসো ভাই, পেশিকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি, তাই না? আমরা কিন্তু এখান থেকে একটা কমন জিনিস পাই যে ভাই পেশিকে আমরা ইচ্ছার কাজের ভিত্তিতে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি, হৃৎপেশি এবং অনৈচ্ছিক পেশি, তাই না? এই তিনটা ভাগে ভাগ করতে পারি, ছোটবেলা থেকেই আমরা পড়ছি, তাই না? আচ্ছা, তাহলে এই যে চিত্রটা তুমি যদি একটু খেয়াল করবা, ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশির চিত্র, মানে এই পার্থক্যটাই আসলে তো আমাদের পরীক্ষায় লাগবে, তাই না বলো? এই পার্থক্যটাই পরীক্ষায় লাগবে। এটা আমি অ্যাডমিশনের জন্য, মেডিকেলের জন্য 100% দিয়ে রাখলাম ভাইয়ারা, এটা তোমাদের সবাইকে পারতেই হবে। ঠিক আছে? অ্যাডমিশনের জন্য যেমন সবচেয়ে বেশি আসে কোনটা, কোন পার্থক্যটা সবচেয়ে বেশি আসে জানো? অপর নাম। যে ঐচ্ছিক পেশিকে কঙ্কাল পেশি কেন বলা হয়? কারণ দেখবা আমাদের হাড্ডি, আমরা যে হাত নড়াইতেছি, এই হাড্ডির সাথে কোন পেশি থাকে? কঙ্কাল পেশি থাকে। হ্যাঁ, মানে কঙ্কালের সাথে যে পেশিটা লেগে থাকে সেটা কি? ঐচ্ছিক পেশি। তাই এর আরেকটা নাম হচ্ছে কঙ্কাল পেশি। এটা আরেকটা নাম হচ্ছে রৈখিক চিহ্নিত বা অমসৃণ পেশি। কেন বলা হয়? তুমি যদি এই চিত্রটা একটু খেয়াল করো, এই যে দেখো, এই যে দেখো রেখা রেখা দাগ পাওয়া যাচ্ছে, দেখছো? রেখা রেখা দাগ পাওয়া যাচ্ছে, এই চিত্রটা খেয়াল করো, স্কেলেটাল মাসল খেয়াল করো, যে রেখার মতো দাগাঙ্কিত অংশ পাওয়া যাচ্ছে, এর জন্য বলা হয় রৈখিক পেশি বা আড়াআড়ি চিহ্ন থাকতেছে। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো, অনৈচ্ছিক পেশিকে বলা হয় মসৃণ বা ভিসেরাল বা অরৈখিক পেশি। মসৃণ কেন বলা হয়? কারণ এখানে কোনো রেখাঙ্কিত দাগ থাকে না, বুঝছো? আড়াআড়ি কোনো দাগ থাকে না, এর জন্য বলা হয় মসৃণ। ভিসেরাল কেন বলা হয়? আমরা যে অঙ্গ বলি না, এই অঙ্গগুলোকে আমরা বলি হচ্ছে মেডিকেলের ভাষায় ভিসেরা। যেমন পাকস্থলী, যেমন যকৃত, ঠিক আছে, তো অন্ননালী, তো এগুলোকে আমরা কি বলি? ভিসেরা বা অঙ্গ। তাহলে ভিসেরার সাথে যে পেশি লেগে থাকে বা অঙ্গের সাথে যে পেশি লেগে থাকে তাকে আমরা কি বলবো? ভিসেরাল পেশি বলবো। আচ্ছা, আর কার্ডিয়াক পেশি তো নাই। ঠিক আছে? তাহলে অপর নামটা খুব ভালো করে পড়বো। আমরা ইচ্ছা মতো নড়াইতে পারি কোনটা বলো? যে আমরা যেটা হাড্ডির সাথে, হাতের পেশি আমি ইচ্ছা মতো নড়াইতে, সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি। তারপরে আর অনৈচ্ছিক পেশি আমরা নড়াইতে পারি না ইচ্ছা মতো, যেমন হচ্ছে পাকস্থলী। তোমার ধরো মনে হইলো যে আমি অনেক, কি বলে, আমি এখন অনেক খাইছি, সবকিছু বের করে দিব ধাপধুপ কইরা। তুমি কি ইচ্ছা করে বের করে দিতে পারবা? তুমি ইচ্ছা করে কিন্তু বের করে দিতে পারবা না। মানে মলত্যাগ, তুমি ইচ্ছা, তো মলত্যাগ কি তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে? না। তোমার যখন প্রেসার আসবে তখনই তুমি মলত্যাগ করতে পারবা, তোমার ইচ্ছা মতো তুমি ত্যাগ করতে পারবা না, তাই না? তাহলে এটা হচ্ছে একদম কোন ধরনের পেশি? এক ধরনের অনৈচ্ছিক পেশি। ঠিক আছে? কার্ডিয়াক পেশিও এক কাজ করবে কিন্তু প্রায় অনৈচ্ছিক পেশির মতো, বুঝতে পারছো? আচ্ছা, আকৃতিটা খেয়াল করো, ঐচ্ছিক পেশি নলের মতো লম্বা হয়, আর এটা মাকু আকৃতির হয়। ভাই মাকু কথাটার মানে কি? মাকু কথাটার মানে হচ্ছে দেখো, দুই সাইডে চিকন, মাঝখানে হলো মোটা। দুই সাইডে চিকন, মাঝখানে হচ্ছে মোটা। বুঝতে পারছো? আর নিউক্লিয়াস কয়টা থাকবে? নিউক্লিয়াস থাকবে কোষে একটা এবং কেন্দ্রের দিকে, এটা একটু মনে রাখবা। ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় থাকে? ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে শুধুমাত্র হৃৎপেশিতে, পরীক্ষায় কিন্তু বারবার আসে। আর সার্কোলেমা, ওই যে আবরণ কথাটা বললাম, সবগুলোতেই, কোনটাতে শুধু অস্পষ্ট, এটা ভালো করে মনে রাখবা। এবং তাদের কাজ,
পরীক্ষার জন্য খুবই খুব ইম্পর্টেন্ট এটা। জনৈচ্ছিক পশু কোথায় থাকে? পেরিস্টালসিসে থাকে, পৌষ্টিক নালীর রক্তনালী অবিরাম সংকোচন প্রসরণ থাকে। ঠিক আছে? সো এই উদাহরণটা পরীক্ষার জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? মানে এখান থেকে কোনো কিছু যেন বাদ না যায়। কারণ এই ছকটা পড়লে আসলে সবকিছু একসাথে পড়া হয়ে যায়। ঠিক আছে? বমি করাটাও কিন্তু তোমার অনৈচ্ছিক কাজ। তোমার রিফ্লেক্সের মাধ্যমে হয়, তোমার ইচ্ছামতো বমি হয় না। ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসো ভাইয়া চিহ্নিত পেশির প্রকারভেদ। এই যে দেখো যে ভাইয়া চিহ্নিত পেশির প্রকারভেদ, যে ফ্লেক্সর পেশি কোনটা, এক্সটেনশন কাকে বলা হয়, অ্যাবডাক্টর পেশি কাকে বলা হয়, তাই না? তারপরে অ্যাডাক্টর, ডিপ্রেসর, লিভেটর, রোটেটর, এই জিনিসগুলো তুমি একটু দেখতে চাও, তাই না? যে ভাই এগুলো জিনিস আসলে কি। তাহলে এটা তোমাদের নতুন যেহেতু অ্যাড করছে, এই জিনিসটা তোমাদেরকে আমি একটু দেখাই রাখবো যে এই জিনিসটা কিভাবে আসলে কাজ করে। ফ্লেক্সন কি, এই জিনিসটা আগে দেখে আসো। হ্যাঁ, তাহলে দেখো ফ্লেক্সনটা আমরা একটু দেখে আসি, চলো। এই যে প্রথমেই তুমি হচ্ছে দেখো আহ, এই যে প্রথমে দেখা হচ্ছে ফ্লেক্সন। শোল্ডারের ক্ষেত্রে খেয়াল করো তো, এই যে শোল্ডারের ক্ষেত্রে তুমি ফ্লেক্সন করতেছো। এই দেখো শোল্ডার ক্ষেত্রে তুমি কি করতেছো বলো তো? ফ্লেক্সন করতেছো। এই যে দেখো ফ্লেক্সন করতেছো, দেখছো? এটাকে তুমি কি বলতেছো বলো তো? এই যে ফ্লেক্সন। এই যে ফ্লেক্সন কথাটার মানে দেখো, তুমি হাতটাকে উপরে তুলতেছো, শোল্ডার ফ্লেক্স করতেছো। এই যে ফ্লেক্সন মুভমেন্টটা একটু খেয়াল করো সবাই। দেখো এটা হচ্ছে ফ্লেক্সন। সবাই দেখতে পাচ্ছো এটা কি বলো? এটা হচ্ছে ফ্লেক্সন। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লেক্সন। ওকে, আচ্ছা একটু ভালো করে খেয়াল করবা সবাই যে ফ্লেক্সন কথাটার মানে কি বুঝো। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লেক্সন। এই যে দেখো এটা হচ্ছে ফ্লেক্সন। আচ্ছা, তারপরে আসো, এটা যদি ফ্লেক্সন হয় তাহলে এক্সটেনশন কাকে বলবা বলো তো? তুমি এক্সটেনশন কাকে বলবা শোল্ডারের ক্ষেত্রে? এই যে এক্সটেনশন কাকে বলে দেখো। এই যে দেখো এক্সটেনশন, হাতটা তুমি সামনের দিকে নিয়ে যাইতেছো, দেখছো? এটাকে তুমি বলবা এক্সটেনশন। ফ্লেক্সন, তারপর দেখলা তুমি হচ্ছে এক্সটেনশন। সবাই কি দেখতে পাচ্ছো? এই যে ফ্লেক্সন, এটা হচ্ছে এক্সটেনশন। খেয়াল করো এই যে এই সাইড দিয়ে তুমি যদি খেয়াল করো, ফ্লেক্সন এক্সটেনশন। এই দেখো এটা হচ্ছে এক্সটেনশন। এই যে খেয়াল করো তুমি হাতটা কোন সাইডে নিয়ে যাচ্ছ, এটাকে তুমি কি বলবা? এক্সটেনশন। ফ্লেক্সন হচ্ছে উল্টাটা। ঠিক আছে, ফ্লেক্সন হচ্ছে উল্টাটা। বুঝছো? আচ্ছা, পোলাপাইন এক্সটেনশন মানে আর ফ্লেক্সন মানে বুঝতেছে না। দাঁড়াও, এই যে জিনিসটা তুমি একটু খেয়াল করো, দাঁড়াও। উম, এই দেখো ফ্লেক্সন আর এক্সটেনশন জিনিসটা তোমাকে আমি বোঝাচ্ছি, দাঁড়াও। তুমি যেমন এখান থেকে বুঝতে পারো, পা থেকে বুঝতে পারো। এই যে পায়েরটা দিয়ে বুঝো, পায়েরটা দিয়ে তুমি মনে হয় ভালো বুঝতে পারবা। এই যে এটাকে তুমি বলবা ফ্লেক্সন। দেখো খেয়াল করো, ফ্লেক্স করা মানে হচ্ছে এই যে তুমি পা ভাঁজ করতেছো, এই যে পা ভাঁজ করলা না, এটাকে বলা হয় ফ্লেক্সন। পা ভাঁজ করাকে কি বলবো বলো? ফ্লেক্সন বলবা। এই দেখো পা ভাঁজ করে নিয়ে আসতেছে, এটাকে তুমি কি বলবা? ফ্লেক্সন।
দেখো পা ভাঁজ করে ফেলে, এটাকে তুমি কি বলবা? এই যে দেখো নিভ ভাঁজ করে ফেলতেছো, এটাকে তুমি কি বলবা বলো তো? ফ্লেক্সন। এটা বুঝছো কিনা বলো? পা ভাঁজ করে ফেলে, এটাকে তুমি কি বলবা? ফ্লেক্সন। আচ্ছা, আর এক্সটেনশন কাকে বলে দেখো, এই যে পাটাকে সামনের দিকে যখন তুমি ছাড়াই দিচ্ছ সেটাকে তুমি বলবা হচ্ছে এক্সটেনশন। বুঝতে পারছো? মানে দুইটা তো একই সাথে ঘটে। দেখো তুমি যখন পা ভাঁজ করতেছিলা সেটা হচ্ছে ফ্লেক্সন, আর পাটাকে তুমি যখন ছাড়াই আবার আগের পজিশনে নিয়ে আসতেছো সেটাকে তুমি বলবা হচ্ছে এক্সটেনশন। বুঝতে পারছি? এই যে দেখো, এই যে দেখো পাটাকে তুমি যখন আবার ছাড়াই সামনের দিকে নিয়ে আসতেছো তখন তুমি তাকে বলবা এক্সটেনশন। এটা তো একটা আরেকটার বিপরীত। বুঝতে পারছো? একটা আরেকটার বিপরীত, দুইটা যেহেতু একই সাথে ঘটে। ঠিক আছে, একটা আরেকটার কি বলতো বিপরীত। তার মানে ভাঁজ করাটা হচ্ছে ফ্লেক্সন, আর পাটাকে আগের পজিশনে নিয়ে যাওয়াকে বলা হয় এক্সটেনশন। ঠিক হাতের ক্ষেত্রেও তাই। হাতকে তুমি যদি ভাঁজ করে ফেলো, ঠিক আছে, হ্যাঁ, হাতকে তুমি যদি ভাঁজ করে ফেলো সেটাকে আমি বলবো হচ্ছে ফ্লেক্সন, আর সামনের দিকে যখন তুমি নিয়ে যাবা তাকে তুমি বলবা হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, হ্যাঁ, সামনের দিকে তুমি যখন নিয়ে যাবা, আগের পজিশনে নিয়ে যাবা, সেটাকে তুমি বলবা হচ্ছে এক্সটেনশন। যেমন আমি তোমাদের বই অনুসারে তোমাদের মিলাই দেখাই, দেখো এই যে ফ্লেক্সর পেশি কোনটা হয়? ঠিক আছে, ফ্লেক্সর পেশি কোনটা হয়? দেহের কোনো অংশ, দেখো দেখো ফ্লেক্সনের সংজ্ঞা দেখো, দেহের কোনো অংশকে কোনো অংশের উপর ভাঁজ হতে সাহায্য করে। তাহলে ফ্লেক্সন কথাটার মানে কি বলো? ভাঁজ। ফ্লেক্সন কথাটার মানে কি বলো তো? ভাঁজ হওয়া, তাই না? আর এক্সটেনশন কথাটার মানে কি? পুনরায় আগের জায়গায় নিয়ে যাওয়া। তাহলে যে বাইসেপস আর ট্রাইসেপস এর কথাটা আমরা একটু দেখে আসি, চলো। বাইসেপস আর ট্রাইসেপস এর কথাটাই আমরা একটু নিয়ে যাই। এই যে দেখো বাইসেপস আর ট্রাইসেপস এর কথা নিয়ে যাই, এই যে এখানে চলে আসো, এই যে এখানে খেয়াল করো, এই যে ভাঁজ করলা, খেয়াল করো সবাই, ভাঁজ করলা, এই যে দেখো এলবো, আমাদের কোনোটাকে তুমি যখন ভাঁজ করলা, দেখছো, এটাকে আমি বলবো হচ্ছে ফ্লেক্সন। সবাই খেয়াল করো, যখন ভাঁজ করব সেটাকে আমি কি বলবো? ফ্লেক্সন। এই যে দেখো, এই যে ভাঁজ, এখানে সবাই একটু খেয়াল করো, যখন আমি ভাঁজ করলাম এইটাকে আমি কি বলবো? ফ্লেক্সন। এবং এক্ষেত্রে কোন পেশি কাজ করতেছে? উপরেরটা, দেখবা হাতের উপরের অংশটা ফুলে যায় না? এই যে এই অংশটা ফুলে যায় না, বলো তো? এই যে উপরের অংশটা ফুলে যায় না? এই যে উপরের অংশটা ফুলে যায় না? তাহলে ফ্লেক্সনে কোন পেশি ভূমিকা রাখে? বাইসেপস। এই যে যে অংশটা ফুলে যায় তাকে আমরা কি বলবো বলো তো? বাইসেপস। ঠিক আছে, ফ্লেক্সনে কোন পেশি কাজ করে বলো? বাইসেপস পেশি কাজ করে। মন থাকবে সবার, ফ্লেক্সনে কোন পেশি কাজ করে? বাইসেপস পেশি কাজ করে। সবাই কি ফ্লেক্সন তাহলে ক্লিয়ার? আমাকে চ্যাট বক্সে জানাই দাও তো। তাহলে এক্সটেনশন কি ভাইয়া বলো তো? ভেরি গুড, ভেরি গুড, যে ক্লিয়ার হয়ে গেছে, তাই না? তাহলে আমাকে বলো যে ভাইয়া এক্সটেনশন কি? এক্সটেনশন কি জিনিসটা, তাই না? তাহলে এটা দেখো, এক্সটেনশন হচ্ছে এই যে এখানে খেয়াল করো, এই যে দেখো ছাড়াই দিচ্ছ তুমি, হাতকে ছাড়াই দেওয়া। খেয়াল করো, এই যে হাতটাকে তুমি কি করতেছো? আবার আগের পজিশনে ছাড়াই দিচ্ছ, তাই না? এই যে এইভাবে ছাড়াই দিলা। তাহলে এই যে তুমি হাতকে যখন আগের পজিশনে এইভাবে ছাড়াই দিলা, তাহলে এবার কি নিচের পেশি ভূমিকা রাখতেছে? দেখো উপরের পেশিটার ভূমিকা রাখতেছে না, এই যে নিচের পেশিটা ভূমিকা রাখতেছে। এটাকে তুমি কি বলবা বলো? ট্রাইসেপস পেশি। এই পেশিটাকে আমরা কি বলবো? ট্রাইসেপস পেশি। ঠিক আছে, তাহলে তোমাকে কি মনে রাখতে হবে যে এক্সটেনশনে কোন পেশির ভূমিকা আছে? ট্রাইসেপস পেশির ভূমিকা আছে। ঠিক আছে, আর ফ্লেক্স জোনে কোন পেশির ভূমিকা আছে বলো তো? ফ্লেক্স জোনে ভূমিকা আছে হচ্ছে বাইসেপস পেশির। সবাইকে বোঝাতে পারছি? তাহলে এক্সটেনশন মানে হাতটাকে ছাড়াই দেওয়া, আর ফ্লেক্স জোন মানে হচ্ছে ভাঁজ করা। ফ্লেক্স জোনে ভূমিকা রাখবে হচ্ছে বাইসেপস, আর এক্সটেনশনে ভূমিকা রাখবে হচ্ছে ট্রাইসেপস। বুঝাতে পারছি সবাইকে? ভেরি গুড, তাহলে আমরা ফ্লেক্স জোন আর এক্সটেনশনটা কিন্তু এলবোটা বুঝে ফেললাম। এখন পরে আসো যে ভাইয়া অ্যাবডাক্টর কি আর অ্যাডাক্টর কি, তাই না? অ্যাবডাকশন আর অ্যাডাকশন। ঠিক আছে, অ্যাবডাকশন আর অ্যাডাকশন জিনিসটা কি? অ্যাবডাকশন হচ্ছে এই যে তোমাকে বইতেই বলছে দেখো, দূরে সরিয়ে নিয়ে যাওয়া, তোমার দেহ থেকে দূরে সরে যাওয়াকে বলা হয় অ্যাবডাকশন, আর কাছে নিয়ে আসাকে বলা হয় অ্যাডাকশন। ঠিক আছে, কাছে নিয়ে আসাকে আমরা কি বলবো বলো তো? অ্যাডাকশন বলবো, অ্যাবডাকশন অ্যাডাকশন। আচ্ছা, তাহলে অ্যাবডাকশন অ্যাডাকশন যদি আমরা বুঝতে চাই তাহলে এই যে দেখো শোল্ডার অ্যাবডাকশনটা আমরা খেয়াল করি, হ্যাঁ, এই যে
বডি থেকে দূরে নিয়ে যাচ্ছি, দেখো বাচ্চারা খেয়াল করো, বডি থেকে কোথায় নিয়ে যাচ্ছি, দূরে নিয়ে যাচ্ছি। এই যে বডি থেকে দূরে নিয়ে যাওয়া, বডি থেকে আমি কোথায় নিয়ে গেছি, দূরে নিয়ে যাওয়া, এটাকে আমি কি বলবো, অ্যাবডাকশন। ঠিক আছে, বডি থেকে দূরে নিয়ে যাব, সেটাকে আমি কি বলবো বলো তো, অ্যাবডাকশন। দেখছো, হাতটা বডি থেকে দূরে নিয়ে গেলাম। এই ছোটবেলায় পিটি করার সময় আমি এরকম করতাম না, দুইটা হাত ছাড়াই দিতাম ছোটবেলায় স্কুলে। ঠিক আছে, আমি যখন জেলা স্কুলে পড়তাম তখন রেগুলার এরকম পিটি করতে হতো, বুঝছো? ওকে, তাহলে তুমি কি জিনিসটা খেয়াল করো যে হাতটাকে দূরে সরায় দেওয়া, এটাকে আমি বলবো হচ্ছে অ্যাবডাকশন। এই যে দেখো দূরে সরাই দিচ্ছে, এটাকে আমি কি বলবো, অ্যাবডাকশন। তাহলে অ্যাবডাকশনে কোন পেশি ভূমিকা রাখে, পরীক্ষায় এটাই কিন্তু আসবে। এই যে দেখো অ্যাবডাকশনে কোন পেশি ভূমিকা রাখতেছে, এই যে এই পেশিটা ভূমিকা রাখতেছে, এটার নাম হচ্ছে ডেলটয়েড পেশি। এটার নাম কি বলতো, ডেলটয়েড পেশি। সবাই কি বোঝাতে পারছি? অ্যাবডাকশনে কোন পেশি ভূমিকা রাখে, এই যে দেখো শোল্ডারের উপরে যে পেশিটা থাকে, এই যে এইখানে দেখছো পেছন দিকে, এই যে এই পেশিটা, এটাকে তুমি বলবা হচ্ছে ডেলটয়েড পেশি। বুঝতে পারছি? ওকে, আচ্ছা, আর অ্যাডাকশন মানে কি? অ্যাডাকশন কথাটার মানে হচ্ছে কাছে নিয়ে আসা। অ্যাডাকশন কথাটার মানে কি বলতো, কাছে নিয়ে আসা। তাহলে অ্যাবডাকশনে ডেলটয়েড পেশি, তাহলে অ্যাডাকশনে কে, তোমার সেটা জানতে হবে। তাহলে তুমি এখানে খেয়াল করো, অ্যাডাকশনের ক্ষেত্রে অ্যাডাকশনে কে ভূমিকা রাখতেছে, এই যে দেখো, এই যে অ্যাডাকশন দেখছো, তোমার বডির কাছে নিয়ে আসতেছো, দূর থেকে এই যে তুমি কাছে নিয়ে আসতেছো, এই যে কাছে নিয়ে আসলা। সবাই খেয়াল করো, ডেলটয়েড পেশির পার্ট তিনটা, বুঝছো? এটা পরে বড় হলে শিখবা, এত ডিপে যাওয়ার দরকার নেই এখন। তা দেখো আমি কাছে নিয়ে আসতেছি, আবার খেয়াল করো, দূরে ছিল, দূর থেকে এটাকে আমি কাছে নিয়ে আসতেছি, দেখছো কাছে নিয়ে আসতেছি, দেখছো? এটাকে তুমি বলবা হচ্ছে অ্যাডাকশন, অ্যাডিক্ট করা বা কাছে নিয়ে আসা। তাহলে অ্যাডাকশনের ক্ষেত্রে কোন পেশি মেইনলি ভূমিকা রাখে, দেখছো এই যে মেইন পেশি, পেক্টোরালিস মেজর পেশি। অ্যাডাকশনে মেইনলি কোন পেশি ভূমিকা রাখে, কোন পেশি ভূমিকা রাখে বলো তো, পেক্টোরালিস মেজর পেশি। এই যে দেখো তুমি নিজেই দেখতে পাচ্ছ যে কোনটার মেইন ভূমিকা আছে, পেক্টোরালিস মেজর। ঠিক আছে, পেক্টোরালিস মেজরের প্রধান ভূমিকা আছে। তাই তোমরা আমাকে একটু চ্যাট বক্সে জানাই দাও তো, তোমরা অ্যাবডাকশন আর অ্যাডাকশনটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ভাইয়ারা? অ্যাবডাকশন আর অ্যাডাকশন ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ক্লিয়ারলি বুঝতে পারছো, তাই না? তাহলে এই জিনিস প্রসেসটা পড়বা আর সুন্দর করে পড়ে ফেলবে। এই যে দেখো, তাহলে কাছে নিয়ে আসা হচ্ছে অ্যাডাকশন, দূরে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাবডাকশন। কাছে নিয়ে আসা অ্যাডাকশন, দূরে নিয়ে যাওয়াকে তুমি বলবা অ্যাবডাকশন। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা আমরা পড়ে ফেললাম। আচ্ছা, তাহলে আমরা কি পড়ছি, অ্যাডাক্টর পড়ছি, অ্যাবডাকশন পড়ছি। ওকে, তারপরে কি আছে বলো তো, এই যে দেখো কাছে নিয়ে আসা, এই যে অ্যাডাক্টর পেশি। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসো যে ভাই হচ্ছে ডিপ্রেসর পেশি কোনটা, তাই না? ডিপ্রেসর আর লিভেটর। ডিপ্রেসর শোনো, তোমাদের বইতে যেটা যেটা আছে আমি সেটা সেটাই দেখাচ্ছি, বুঝছো? এক্সট্রা দেখাই কোনো লাভ নাই। সো তোমার বইটাই দেখে এত নাম তোমরা মনে রাখতে পারবা না, বুঝছো? তাহলে এবার আসো ডিপ্রেসর আর লিভেটর, এটা একটু মনে রাখো। দেখো, ডিপ্রেস মানে নিচের দিকে নামায় দেওয়া, আর ইলিভেটর মানে উপরের দিকে ওঠায় দেওয়া। বুঝছো, ডিপ্রেসর মানে কি, নিচের দিকে নামাই দেওয়া, যেমন ডিপ্রেসর ম্যান্ডিবুলার মাসেল। লিভেটর মানে উপরের দিকে উঠাই দেওয়া, যেমন ম্যাসেটর মাসেল। যেমন তুমি এখানে একটু খেয়াল করো, এই যে দেখো, একটু একটু খেয়াল করো তো, এই যে দেখো, এই যে পেশি নড়তেছে তুমি খেয়াল করো, এটা হচ্ছে ম্যাসেটার মাসেল, দেখছো? এই যে এই পেশিটা কি, এটা হচ্ছে ম্যাসেটার মাসেল। ঠিক আছে, ম্যাসেটার মাসেল, এই যে এখানে খেয়াল করো, এই যে ম্যাসেটার মাসেল খেয়াল করো, এই যে দেখো ম্যাসেটার মাসেল উপরের দিকে উঠতেছে, দেখছো? উপরের দিকে উঠতেছে, নিচে নামতেছে, দেখছো? এই যে দেখো ম্যাসেটার মাসেল। তাহলে ইলিভেশন, এই যে দাঁত উপরে তুলে ফেললা, দাঁত উপরে তুলে ফেললে এটাকে তুমি বলবা ইলিভেশন। দাঁত উপরে তোলাকে আমি কি বলবো বলো তো, ইলিভেশন। ঠিক আছে, এই যে খেয়াল করো, সামনে থেকে খেয়াল করো, এই যে ইলিভেট করা, উপরে তোলা। তাহলে দাঁত উপরে তোলা, শুধু উপরে তোলাটা খেয়াল করো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, উপরে তোলাটা, হ্যাঁ তুমি ল্যাটিসিমাস ডরসিটাই পড়বা, তোমাদের বই অনুসারে পড়বা। শোনো, একটা কাজে অনেকগুলা পেশি কাজে লাগে, তো তোমাদের বইতে একটা করে দিছে, আসলে তো অনেক কাজে লাগে। ঠিক আছে, অনেকগুলা কাজে লাগে। পেক্টোরালিস মেজরের পাশে ল্যাটিসিমাস ডরসি থাকে। তাই দেখো, দাঁতটাকে উপরে তোলাকে তুমি কি বলবা, ইলিভেশন। কোন পেশি ভূমিকা রাখবে, ম্যাসেটর পেশি। এই যে সাইডে যে পেশিটা দেখতেছো না, এটার নামই হচ্ছে ম্যাসেটর পেশি। এই যে খেয়াল করো, এটাকেই তুমি কি বলবা, ম্যাসেটর পেশি। এই যে আমি তোমাকে দেখাই দিচ্ছি, দেখো,
এই যে দুই দুই সাইডে দুইটা যেটা থাকে এটাকে তুমি বলবা ম্যাসেটর পেশি। তাহলে ইলিভেশন, ম্যান্ডিবল ইলিভেশনে কোন পেশি ভূমিকা রাখে? ম্যাসেটর পেশি, ভুল যেন না হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো ডিপ্রেশনে কি হয়। ঠিক আছে, ডিপ্রেশনে কোনটা লাগবে, মানে নিচের দিকে নামাই দেবে কে, মানে মুখ হা করতে কে ভূমিকা রাখে? এই যে দেখো মুখ হা করতেছে, এই যে দেখো এখানে ভালো করে বুঝতে পারতেছো, এই যে ডিপ্রেসর পেশি বলা হয় যেটাকে, ম্যান্ডিবল ডিপ্রেশন পেশি। দেখতে পাচ্ছ সবাই? ম্যান্ডিবুলার ডিপ্রেসর পেশি, দেখছো? হা করতেছো, তুমি এবার বুঝতে পারতেছো কিভাবে ছাড়াই দিতেছে? ম্যান্ডিবুলার, অনেকে আছে না খাওয়ার সময়, স্পেশালি বার্গার খাওয়ার সময় এত বড় বড় হা করে, এ মেয়েরাও করে, বুঝছো? কি বিচ্ছিরি যে দেখা যায়। ঠিক আছে, চিলক্সে বার্গার খেতে যাবা, ঠিক আছে, দেখবে হঠাৎ করে মেয়েরা এত বড় করে হা করে ফেলছে, ঠিক আছে, খুবই ইরিটেটিং দেখা। ছেলেরা বড় বড় হা করলে তাও একটু মেনে নেওয়া যায়, মেয়েরা এত সুন্দর করে সাজুগুজু করে এসে যখন এত বড় হা করে বার্গার খেয়ে ফেলে তখন কিন্তু ভয়ই লাগে। ঠিক আছে, তাহলে এই যে খেয়াল করো তো, এইটা কি তাহলে তোমরা বুঝতে পারছো যে ডিপ্রেশন পেশিটা কিভাবে কাজ করতেছে? ঠিক আছে, ডিপ্রেশন পেশিটা কাজ করতেছে। ওকে। এই যে মেয়েরা আমার উপর ক্ষেপে গেছে দেখো। আচ্ছা, তাহলে এটাকে বলো ম্যান্ডিবুলার ডিপ্রেসর পেশি। ঠিক আছে। আচ্ছা, তাবাসসুম বলছে ভাইয়া খাওয়াটাই বড় ব্যাপার, সৌন্দর্যটা ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যান্ডিবুলার ডিপ্রেশনটা কিন্তু আমি বুঝে ফেলছি। ঠিক আছে। আচ্ছা, আর থাকলো হচ্ছে একটা, আর থাকলো হচ্ছে রোটেটর পেশি, যেমন পাইরিফর্মিস পেশি। ঠিক আছে, রোটেটর পেশি বা পাইরিফর্মিস পেশি। তা তুমি এখানে একটু খেয়াল করো, রোটেটর পেশি তোমাকে কোথা দিয়ে দেখাবো। আম, এই যে এখান দিয়ে বোঝানো যাবে, রোটেশন জিনিসটা এখানে বোঝানো যাবে। ঠিক আছে, এই যে দেখো, এই যে এটা দিয়ে বোঝানো যায় রোটেশন। দেখো, তুমি ঘাড়টাকে যখন এরকম করে রোটেট করো, ঘোরাই ফেলো, ঠিক আছে, যে দেখো ঘাড়টাকে তুমি এরকম করে রোটেট করে ফেলো, দেখো এই যেটাকে বলা হয় রোটেট করা। ঠিক আছে, এই ধরনের মুভমেন্টকে আমরা কি বলি বলো তো? রোটেট করা বলি। ওকে, এটাকে আমরা বলবো কি বলো তো? রোটেট করা। এখানে স্টার্নোক্লেইডোমাস্টয়েড আছে, পাইরিফর্মিস এখানে নাই। রোটেশন, দাঁড়াও, রোটেশন ল্যাটারাল মানে হচ্ছে বাইরের দিকে। না, এটা তোমরা হচ্ছে এখান থেকে ওই মাথাটা দিয়ে ভালো মতো বোঝা যাবে, অন্যগুলা দেখার দরকার নাই, অন্যগুলা দেখলে আরো মাথা গুলাই যাবে। ঠিক আছে, তাহলে মাথাটা দিয়ে ভালো করে মনে রেখো যে রোটেশন বলতে কি বোঝায়। ঠিক আছে, এই যে দেখো রোটেটর, তাকে কি বলা হয়? এই যে ঘাড়ে এভাবে ঘোরানোকেই বলা হয়। তুমি যদি ঘাড়ের ক্ষেত্রে বলো, এটাকেই তুমি বলবা রোটেটর পেশি। ঠিক আছে, ভেরি গুড। তাহলে মুভমেন্টটা আসলে আমরা তো মুখস্থ করছিলাম, তোমাদেরকে জাস্ট আমি একটু দেখাই দিলাম। ঠিক আছে, এরকম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস কাজ করবে, বুঝছো? প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস কাজ করবে, তোমরা একটু মনে রাখবা। ঠিক, হ্যাঁ, এই অংশটাই বলতে পারো, এই অংশটাই বলতে পারো, এই অংশটাতে একটু কঠিন কঠিন জিনিসপত্র চলে আসে, বুঝছো? তাহলে আমরা মোটামুটি কিন্তু এটা বুঝে ফেলছি। ঠিক আছে, যে দেখো, যে আমরা এই এই জিনিসগুলো তাহলে আমরা বলতে পারো। তো আমি তোমাদের একটা শর্টকাট করে দেই, হ্যাঁ, সব সময় মনে রাখবা এক্সামে অলওয়েজ ইজি জিনিসটা আসে, ইজি জিনিসটা আসে, বুঝছো? এটা মাথায় রাখতে হবে। যেমন পরীক্ষা এখান থেকে এখনো কোনো কোশ্চেন আসে নাই, বাট মনে রেখো ফ্লেক্সন ভাঁজ হতে সাহায্য করে। এটা আমরা সবাই করি, বাসায় সবাই করি। বাইসেপস, পরীক্ষায় যদি আসে বাইসেপস আসবে, অথবা বাইসেপসের উল্টা আসবে ট্রাইসেপস। ঠিক আছে, কারণ মেডিকেলে তুমি যদি বিগত বছরের কোশ্চেন গুলো খেয়াল করো, সব সময় এমনটাই পরীক্ষায় দেয় যেটা তুমি কমনলি বা সবচেয়ে বেশি বার ব্যবহার করো, সবচেয়ে বেশি শুনো। তো বাইসেপস আর ট্রাইসেপস কিন্তু আমরা দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহার করি। তো বাইসেপস আর ট্রাইসেপসটা সবাইকেই পারতে হবে, এটা মাথার মধ্যে রেখে রাখবা। ঠিক আছে, আচ্ছা, বাকিগুলো পড়ে রাখবা, বাকিগুলো বাদ দিতে হবে তা না, খুব ভালো করে পড়ে ফেলবা। ঠিক আছে, আচ্ছা, এখন চলে আসো ভাইয়া, এই যে অনেকে পায়েরটা দেখতে চাচ্ছিল ভাইয়া, হাঁটু সঞ্চালনে পেশি ব্যবহৃত হয় কি কি, তাই না? এটাও দেখো তুমি ইচ্ছা মতো সুন্দর করে পড়ে ফেলবা, যে হাঁটু সঞ্চালনে কি কি লাগে। বা বক্রীকরণ পেশি, এই বক্রীকরণ কথাটার মানে কি বলতো? বক্রীকরণ কথাটার মানেই হচ্ছে ফ্লেক্সন।
বক্রীকরণ কথাটার মানেই জন, তাই না? বক্রীকরণ কথাটার মানে হচ্ছে ফ্লেক্সন। তাহলে বক্রীকরণে কি কি পেশি লাগে? একটা হচ্ছে ভাইয়া গ্যাস, আর একটা হচ্ছে হ্যামস্ট্রিং পেশি। হ্যামস্ট্রিং পেশির আবার তিনটা পার্ট আছে, একটা হচ্ছে বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রানোসাস এবং সেমি টেন্ডানোসাস। বুঝতে পারছো? এই তিনটা পেশি লাগে। আচ্ছা তাহলে ভাই আমরা দেখে আসি, এমনি করে তো কিছুই বুঝি না, তাই না? এরকম করে তো কিছুই বোঝা যায় না, তাহলে আমরা এখানে একটু দেখে আসি চলো। তাহলে পায়ের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করো, এই যে পায়ের ক্ষেত্রে যদি আমরা বলি ফ্লেক্সন, বক্রীকরণ, এই যে দেখো, এই যে পা ভাঁজ করা, দেখো তো পা ভাঁজ করতে কোন কোন পেশি লাগতেছে। এখানে তোমাকে আমি দেখাই, এই যে দেখো সেমি, এই যে এই পেশিগুলোকে তুমি বলবা হচ্ছে, এই যে দেখো খেয়াল করো, এই যে এটাকে তুমি বলবা হচ্ছে কি বলো, হ্যামিস্ট্রিং পেশি। এই যে দেখো এই পুরা পার্টটাকে তুমি কি বলবা? হ্যামিস্ট্রিং পেশি। সবাই দেখতে পাচ্ছ? এটাকে আমরা কি বলবো? তিনটা পার্ট। এটাকে আমরা কি বলবো? হ্যামিস্ট্রিং পেশি। দেখো হ্যামিস্ট্রিং পেশির তিনটা পার্ট দেখো, এই যে বাইসেপস ফিমোরিস, সেমি টেন্ডানোস, মেমব্রানোসাস। এই যে দেখো সেমি মেমব্রানোসাস, পাইছো? তাহলে হ্যামিস্ট্রিং পেশি তিনটা, এই যে দেখো বাইসেপস ফিমোরিস, সেমি টেন্ডানোসাস, সেমি মেমব্রানোসাস। সবাই কি দেখতে পাচ্ছ? তাহলে হ্যামস্ট্রিং পেশি কাজ করতেছে, আর কে কাজ করতেছে দেখো তো? এই যে ইনি কাজ করতেছে না? এর নাম কি? এর নাম হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। দেখো গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। তাহলে এই যে তুমি পা ভাঁজ করতেছো, বক্রীকরণ পেশি দুইটা মেইনলি। বক্রীকরণ পেশি মেইনলি কয়টা বলো তো? দুইটা। বক্রীকরণ পেশি মেইনলি দুইটা। এই যে নিচেরটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস, এই যে নিচেরটাকে তুমি কি বলবা? এটাকে তুমি কি বলবা? গ্যাস্ট্রোকনেমিয়াস। পরীক্ষায় বক্রীকরণ পেশি অলরেডি মেডিকেলের ভর্তি পরীক্ষায় আসছে একবার, আবার আসবে। সো সবাইকে এটা পারতেই হবে, কোনো মাফ নাই। যেটাকে আমি কি বলবো? গ্যাস্ট্রোকনেমিয়াস। অবশ্যই বক্রীকরণ পেশি মনে রাখতেই হবে, কারণ মেডিকেলের বিগত বছরে অলরেডি আসছে। এটাকে আমরা বলবো গ্যাস্ট্রোকনেমিয়াস। আর এই যে দেখো মাঝখানে যে পেশিটা, এই যে এখানে মাঝখানে যে পেশিটা উপরের দিকে, এটাকে তুমি বলবা হ্যামস্ট্রিং পেশি। হ্যামস্ট্রিং পেশির তিনটা পার্ট, এই যে দেখো বাইসেপস ফিমোরিস, সেমি টেন্ডানোসাস, সেমি মেমব্রানোসাস। আমরা তো ভাই না দেখে মুখস্থ করে ফেলছিলাম, তোমাদের তো দেখাই দিচ্ছি, সুন্দর করে এটা পড়ে ফেলবা, কোনো মাফ নাই। ঠিক আছে, কোনো মাফ নাই এটা, সবাই ভালো করে দেখে রাখো। তাহলে উপরের পার্টটা হচ্ছে বাইসেপ কি বলে, হ্যামস্ট্রিং পেশি, নিচের পার্টটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। তাহলে বলো, যে পরীক্ষায় যদি আসে যে কি বলে বক্রীকরণে কোন কোন পেশি লাগে, এখন নিশ্চয়ই তুমি ভালো করে বলতে পারবা। অবশ্যই মেডিকেলে কোশ্চেন রিপিট হয়, 100টার মধ্যে 40 থেকে 50টা কোশ্চেন তো ধাপধুপ রিপিট হয় মেডিকেলে, বুঝতে পারছি। আর টপিকস তো প্রতি বছর রিপিট হয়, ঠিক আছে, কোশ্চেন ব্যাংক তো আর এমনি এমনি করতে বলি না। তাহলে খেয়াল করো, এই যে দেখো, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হ্যামস্ট্রিং পেশি। ঠিক আছে, এটা যেন ভুল না হয় বাচ্চারা। ওকে, তারপরে চলে যাও, যে ভাই এটা তো পারলাম, তাহলে আমরা এটা কিন্তু বলে ফেলছি যে বক্রীকরণ কোনটা, গ্যাস্ট্রোকনিমিয়াস কোনটা, সুন্দর করে বলে ফেলছি। তারপরে চলে আসো ভাইয়া, হাঁটু সঞ্চালনে মানে হাঁটুর প্রসারণে কোন পেশি ব্যবহৃত হয়? যে ভাইয়া কোয়াড্রিসেপস ফিমোরিস হয়, তাই না, যে সঞ্চালনে বা সামনের দিকে নিয়ে যাওয়া। এই দেখো, মানে হাঁটুকে তুমি প্রসারণ মানে কি? প্রসারণ মানে হচ্ছে এক্সটেনশন, তাই না? তাহলে এক্সটেনশনে কোন কোন পেশি লাগে দেখো তো? এক্সটেনশনে কোন কোন পেশি লাগে দেখো, নি এক্সটেনশনে কোন কোন পেশি লাগে? এই যে দেখো, হাঁটুকে যখন তুমি সামনের দিকে নিয়ে আসতেছো, তখন এই যে চারটা পেশি কাজ করতেছে, এই যে দেখো, খেয়াল করো, হাঁটুকে সামনে ছড়াই দিচ্ছ, শুধু সামনের টুক খেয়াল করো আবার বাচ্চারা, এই যে দেখো, এই যে সামনের দিকে ভাঁজ করে নিয়ে যাচ্ছ, তখন কোন চারটা পেশি কাজ করতেছে? এই দেখো, তোমার যে আমরা যেটাকে থোড়া বলি, তাই না, বলো, আমরা যে সামনের যে মোটা মোটা অংশটা, তাই না, এই যে ফিমারের উপরের অংশ, এটাকে আমরা বলি হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস। তাহলে এই যে কোয়াড্রিসেপস ফিমোরিস কি কি নিয়ে গঠিত? এই যে দেখো, এটা হচ্ছে রেকটাস ফিমোরিস, বাম সাইডে থাকবে ভাস্টাস ল্যাটেরালিস, এই সাইডে থাকবে কি বলতো? এই সাইডে থাকবে হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস। বুঝতে পারছি? তাহলে কোয়াড্রিসেপস ফিমোরিস কি কি নিয়ে গঠিত, পরীক্ষায় কিন্তু আসবে। এই যে দেখো, রেকটাস ফিমোরিস, এটা ভাস্টাস ল্যাটেরালিস, বাইরের দিকে, ল্যাটেরালি মানে বাইরের দিকে, মিডিয়ালিস মানে ভেতরের দিকে। তাহলে এই যে পরীক্ষায় কিন্তু এটা আসবে, যে হাঁটুর ভাঁজ মানে কি বলে, সহজ সোজা করতে কোথায় নিয়ে যাবে।
বুঝতে পারছি? পরীক্ষায় এই দুইটা নাম আসবেই। হাঁটুর বক্রীকরণে কোনটা লাগবে, হাঁটুর প্রসারণে কোনটা লাগবে। পরীক্ষার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোপস তো তোমরা এক্সটেনশন পরীক্ষায় নামগুলা নতুন নতুন লাগতেছে, নতুন নামগুলা বারবার পড়তে 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 একসময় ঠিক হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছি? তোমরা আমাকে একটু চ্যাট বক্সে জানাই দাও তো যে তোমরা এই হাঁটুর বক্রীকরণ আর সঞ্চালন এই দুইটা এখন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। ভেরি গুড। কিন্তু নামটা নতুন যেহেতু ভাইয়া, আর নাম নতুন হলে মুখস্থ করতেই হবে, তোমার কোনো মাফ নাই এখানে। বুঝতে পারছো? ওকে, ভেরি গুড। ঠিক আছে, ভেরি গুড। তাহলে তোমরা সুন্দর করে এটা পড়ে ফেলবা। ওকে, আচ্ছা, তাহলে নামগুলো তোমাকে মুখস্থ করতেই হবে, কিচ্ছু করার নাই। ঠিক আছে, আচ্ছা, এখন চলে আসো, দেহের কোনো অংশকে দেহের অক্ষ থেকে দূরে সরে যেতে সহায়তা করে কোনটা? ঠিক আছে, দেহের কোনো অংশ থেকে দেহের কোনো অংশ থেকে দূরে নিয়ে যায় কোনটা? পোলাপাইন এক্সটেনশনটা আবার দেখতে চায়, দেখো। যে দেখো সামনের দিকে নিয়ে যাওয়া, এই যে সামনের দিকে ভাঁজ করে নিয়ে যাওয়া, এটাকেই তুমি বলবে হচ্ছে এক্সটেনশন। সামনের দিকে আগের জায়গায় আগের পজিশনে নিয়ে যাওয়াকেই বলা হয় এক্সটেনশন। এই যে এখানে সেই পেশিগুলো কাজ করে মেইনলি, রেকটাস ফিমোরিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস। আর বলছে ভাই ইন্টারমিডিয়াসটা কোথায় থাকে? ইন্টারমিডিয়াসটা ভেতরের মধ্যে ঢুকে থাকে জন্য দেখা যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা একটু মনে রাখবা যে নি কি বলে হাঁটুর সঞ্চালনে বা হাঁটুর প্রসারণে এই কোয়াড্রিসেপস ফিমারিস থাকে। ঠিক আছে, আচ্ছা, এখনই ভয় পাইলে হবে ভাই? মেডিকেল এরকম হাজার হাজার জিনিস পড়তে হবে, ভয়ের কোনো কারণ নাই। ওকে, তাহলে এই পোল কোশ্চেনটার অ্যান্সার তোমরা দেখো তো দিতে পারো কিনা। দেখো এই যে তুমি যদি একটু বুদ্ধি করে অ্যান্সার দাও তাই কিন্তু এটা ইজিলি তোমরা পেরে যাবা। কিভাবে পেরে যাবা দেখো তো, একটু বুদ্ধি করে পড়ো। যে হচ্ছে তোমার, দেখো, বাইসেপস এর কাজ কি? তুমি এই যে এইভাবে পড়তে হয়, দেখো এইভাবে পড়লেই হয়। বাইসেপসের কাজ হচ্ছে ভাঁজ করা। পাইরিফর্মিসের কাজ কি? রোটেট করা। দেখো আমি এভাবে পড়তাম তাহলে ইজি লাগে। ডেলটয়েডের কাজ কি বলো তো, বলো। ম্যাসাটরের কাজ কি এটা তো বলতে পারবা? ম্যাসাটরের কাজ হচ্ছে কি বলো তো, ওপরে তোলা, ইলিভেট করা, মুখে থাকে। তার মানে নিশ্চয়ই অ্যান্সার বাকি থাকে একটা, যে ডেলটয়েড। ভাইয়া ডেলটয়েড কি করে? দেহের অংশ থেকে দূরে সরে যেতে সহায়তা করে। অ্যান্সার কি হবে? ডেলটয়েড পেশি। দেখছো, তুমি যদি এভাবে অপশনের পাশে পাশে লিখে লিখে প্র্যাকটিস করো তোমার কিন্তু এমনিই পড়া হয়ে যাবে। বুঝছো? ভেরি গুড। যে প্রায় 90% পোলাপাইন যে প্রথমবার পড়েই ডেলটয়েডের নাম তোমরা বলতে পারছো। ভাই আমি তোমাদের সময় হলে তো নামই গুলাই ফেলতাম। ঠিক আছে, সো কোনো প্যারা নাই, বুঝছো? তোমরা আস্তে আস্তে পারবা, বারবার পড়বা। এসব মেডিকেলে পড়লে ভাই পুরা ফার্স্ট ইয়ার আর থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাবে খালি এইসব নাম মুখস্থ করতে, অ্যানাটমি, বুঝছো? জীবন বের হয়ে যাবে। সো মেডিকেলে পড়ার যাদের ইচ্ছা তারা এই এই ধরনের কথা বলাই যাবে না, ভাইয়া মাথা ঘুরে গেল, ভাইয়া নাম দেখে অজ্ঞান হয়ে গেলাম, বুঝছো? তাহলে তুমি মেডিকেলে পড়ার যোগ্য না। ঠিক আছে, কারণ এইসব নাম 1.5 বছর ধরে তোমাকে প্রায় হাজার হাজার লাখ লাখ নাম পড়তে হবে। ঠিক আছে, এবং প্রথম প্রথম কঠিন লাগে আসলেই, পরে আস্তে আস্তে সব সহ্য হয়ে যায়। ঠিক আছে, সো কোনো প্যারা নাই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো আমরা পরেরটাতে যাই, যে ভাই লিভার। ঠিক আছে, লিভার। ঠিক আছে, লিভার কি জিনিস তোমার শুধু মনে রাখতে হবে যে ভাইয়া লাভার। ওই যে মিনার একটা কার্টুন দেখছিল না, যে ভাইয়া হচ্ছে কি বলে, ভাত থাকে একখানে। এই যে ধরো, এই যে লিভার জিনিসটা আসলে কি, যে ধরো মাঝখানে সংযোগস্থল থাকলো। ঠিক আছে, মাঝখানে সংযোগস্থল, এখানে তুমি দিবা ভার, আর এখানে তুমি ধরো প্রেসার দিতেছো। তাহলে এই যে দেখো, তুমি এখানে তুমি প্রচেষ্টা বা বল প্রয়োগ করতেছো, মাঝখানে সংযোগস্থল থাকতেছে, এখানে তুমি ভার দিতেছো। তাহলে প্রচেষ্টা, সংযোগস্থল আর ভর, এটাকে এদিক সেদিক করার কারণে যে একটা তোমার গঠন তৈরি হয় বা কাজ করাকে সহজ করা যায়, সেটাকেই আসলে বলা হয় লিভার। বুঝতে পারছো? আচ্ছা, তো লিভার থেকে তোমরা শুধু কি পড়বা ভাইয়ারা, বুঝছো? এই সিকিউ হলে তো একটা জিনিস চিত্র চিত্র দেখতে হইতো, এখন আর দরকার নাই। তোমরা শুধু উদাহরণটা এমসিকিউ এর জন্য মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, উদাহরণটা এমসিকিউ, যেমন প্রথম শ্রেণীর লিভার কোথায় থাকে? কাঁচির মতো কাজ করে, এই যে মাথা ও কশেরুকার মধ্যবর্তী জায়গায়। দ্বিতীয় শ্রেণীর লিভার কোথায় থাকে? আঙ্গুলের ডগায় দাঁড়ালে। তৃতীয় শ্রেণীর লিভার কোথায় থাকে? এই যে এটা তো দেওয়াই নাই, যে ভাঁজ করা বাহুগুলা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। বুঝছো? এটা অতটা দরকার নাই, জাস্ট তোমরা হচ্ছে সুন্দর করে পড়ে ফেলবা।
ওকে। আচ্ছা, অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট পেশি, এই যে এই জিনিসটা আমি একটু তোমাদের বলতে চাচ্ছিলাম না, ঠিক আছে? অ্যান্টাগনিস্ট পেশি জিনিসটা বললেই এমনিই তোমার পেশিতে মাথা গোলাই গেছে, আমি তাও বলি, একটা দিয়ে বলি। বাইসেপস মানে হচ্ছে ভাঁজ, আর ট্রাইসেপস মানে হচ্ছে প্রসারণ। মানে একটা আর একটা যখন উল্টা কাজ করে সেটাকেই বলা হয় অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট। বুঝতে পারছি? অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট। সো তোমরা এটা পরীক্ষার জন্য কখনোই পরীক্ষায় আসে নাই, ঠিক আছে? আমি তোমার জন্য যাদের তেল বেশি তাদের পড়ে রাখবা, আমি এখানে লিখে রাখলাম তেল যাদের বেশি, যাদের তেল বেশি তারা একটু একটু দেখে রাখবা, ঠিক আছে? ওকে। ওকে, তাহলে এই যে পিভটটা কি ভাইয়া? পিভট হচ্ছে সংযোগ স্থল। এই যে দেখো, এই যে তুমি যখন দুইটা ভারকে একসাথে দিতেছো তখন তারা মাঝখানে একটা জায়গায় সংযোগ স্থল আছে, সেই সংযোগ স্থলটাকে তোমরা বলবা হচ্ছে পিভট। বুঝতে পারছি? সংযোগ স্থল, ভার আর প্রচেষ্টার সংযোগ স্থলটাকে আমরা বলবো হচ্ছে পিভট, ঠিক আছে? সো এটা একটু জাস্ট মনে রেখো, পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, উদাহরণগুলো দেখে রাখবা, কারণ অলরেডি এই চ্যাপ্টারে কঠিন জিনিস পড়ে আসছো তো, আর বেশি কঠিন জিনিস পড়ার নাই। এবার চলে আসো ভাই, হাড় ভাঙা কি কি টাইপের হইতে পারে? অনেক টাইপের হাড় ভাঙা হইতে পারে। এই যে দেখো, এই যে সাধারণ হাড় ভাঙা, এই দেখো সাধারণ হাড় ভাঙা, হাড় ভেঙে ভেতরেই ঢুকে আছে। দেখো তো, চামড়া বের করে কি বাইরে বের হয়ে আসছে? বের হয়ে আসে নাই। তাহলে সাধারণ হাড় ভাঙার অপর নাম কি? পরীক্ষায় মেডিকেলে আসছে বদ্ধ অস্থিভঙ্গ, তাই না? আবার দেখো, হাড় ভেঙে বাইরে বের হয়ে আসছে, তাই না? এটাকে তুমি কি কি বলবা? যৌগিক অস্থিভঙ্গ। এবং হাড় ভেঙে দেখো চামড়া ছিঁড়ে বের হয়ে আসছে, তার মানে কি উন্মুক্ত হয়ে গেছে না? তাই এটার আরেকটা নাম হচ্ছে উন্মুক্ত অস্থিভঙ্গ। আর এটা হচ্ছে তোমার দেখো টুকরা টুকরা হয়ে গেছে, এটাকে তুমি বলবা জটিল অস্থিভঙ্গ। কিন্তু আমাদের হাড্ডির একটা বড় সুবিধা আছে, ঠিক আছে? ঠিক আছে, হাড্ডির একটা বড় সুবিধা আছে কি জানো? যে হাড্ডি ভেঙে যাওয়ার পরে তুমি যদি তাকে আবার আগের অবস্থানে নিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে দাও, তোমার হাড্ডি আবার নিজে নিজেই জোড়া লেগে যায়। যদিও সেটা কখনোই আগের মতো পুরোপুরি কাজ করতে পারবে না, বাট কাজ করতে পারবে। বুঝতে পারছো? এই জন্য আমরা হাড্ডি ভেঙে গেলে কি করি বলতো? প্লাস্টার করি বলি না? আসলে কি করি, হাড্ডিকে তার আগের অবস্থানে নিয়ে সুন্দর করে এমন করে বেঁধে রেখি। অনেকে তো মাঝখানে যদি বেশি ভেঙে যায় রড দিয়ে তারপর বেঁধে রাখি, যাতে আস্তে আস্তে হাড্ডি নিজেই নিজের সাথে সংযুক্ত হয়ে যায়। বুঝছো? তাহলে পরীক্ষা কিন্তু অলরেডি মেডিকেলে আসছে, দুইটাই আসছে। এক বছর আসছে সাধারণ অস্থিভঙ্গের অপর নাম কি? বদ্ধ অস্থিভঙ্গ। আবার আর এক বছর আসছে নিচের কোনটি? উন্মুক্ত অস্থিভঙ্গ। ঠিক আছে, দুইটাই কিন্তু মেডিকেল পরীক্ষায় আসছে। এবার আসে অস্থি সন্ধি, ঠিক আছে? হ্যাঁ, অস্থিভঙ্গি, অস্থি সন্ধি কাকে বলা হয়? এই যে দুইটা অস্থির মাঝখানে যে সংযোগ স্থল তাকে তুমি বলবো অস্থি সন্ধি। তাহলে অস্থি সন্ধি তোমাকে একটা দেখাইছি আমি, দেখো সাইনোভিয়াল অস্থি সন্ধি। এটা ছোটবেলায় পড়ছো, এখন আর মেডিকেলের পরীক্ষায় আসে না। কিন্তু তোমার এই যে আলিম স্যারের বইতে একটুখানি আছে, যে দেখো তন্তুময় বা অনর অস্থি সন্ধি কাকে বলে? যে অস্থি সন্ধির মধ্যে তন্তু থাকে, শুধু নামগুলা পড়বা, ঠিক আছে? নাম আর উদাহরণটা পড়বা। আর তো যে অস্থি সন্ধির মধ্যে তরুণাস্থি থাকে বা সচল অস্থি সন্ধি থাকে, যেমন পিউবিক সিম্ফাইসিস, আমরা কিন্তু দেখে আসছিলাম যে পিউবিক সিম্ফাইসিসের মধ্যে তরুণাস্থিময় থাকে। আর হচ্ছে আরেকটা হচ্ছে সাইনোভিয়াল বা সচল অস্থি সন্ধি, যেমন আমাদের যত কমন অস্থি সন্ধিগুলো আছে সবগুলাই হচ্ছে সাইনোভিয়াল বা সচল অস্থি সন্ধি, ঠিক আছে? এই যে দেখো, এটা হচ্ছে একটা সাইনোভিয়াল, দুইটা হাড্ডি, তার মাঝখানে একটা ফ্লুইড দেওয়া থাকে, যেমন আমাদের হাঁটুতে থাকে। এই যে একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে, তারপর সাইনোভিয়াল মেমব্রেন দিয়ে তাদেরকে আমরা আটকায় রাখি। এই সাইনোভিয়াল অস্থি সন্ধির সুবিধাটা হচ্ছে এটা সচল, মানে আমরা মুভ করতে পারি। যেমন আমাদের হাঁটুর অস্থি সন্ধি, আমাদের কাঁধের অস্থি সন্ধি, এগুলো সবই কোন ধরনের অস্থি সন্ধি বলো? সাইনোভিয়াল অস্থি সন্ধি, ঠিক আছে? আর এই যে দেখো তন্তুময় বা অনরস্থি সন্ধি, মানে যেটা আমরা নড়াতে পারি না, যেমন হচ্ছে দেখো সুচার, সুচারের কথা মনে আছে? যে তন্তুময় বা অনরস্থি সন্ধি, এটার কথা মনে আছে না? দেখো আমি এখানে দেখাই দিতেছি, তোমাকে আমি একটু দেখাই দিতেছি, দাঁড়াও। এই যে খেয়াল করো বাচ্চারা, এই যে খেয়াল করো, এই যে এখানে যে অস্থি সন্ধি দেখতেছো, এটা হচ্ছে দেখো অনরস্থি সন্ধি, দেখছো? মানে তোমার করটির অস্থিগুলা কিন্তু কখনোই নড়াচড়া করবে না, এটাকে এই জন্য তুমি বলবা হচ্ছে অনর অস্থি সন্ধি। মানে যে অস্থি সন্ধি কখনো নড়াচড়া করে না তাকে আমরা বলবো হচ্ছে অনর অস্থি সন্ধি। বুঝছো? আচ্ছা, আর তরুণাস্থিময় অস্থি সন্ধি কোথায় ভাইয়া? ঠিক আছে, তরুণাস্থিময় অস্থি সন্ধি কোথায়? এই যে পিউবিক সিম্ফাইসিস, এটা তোমরা আগে আগে দেখাইছিলাম। এই যে পিউবিক সিম্ফাইসিস, দেখছো দুইটা হাড্ডির মাঝখানে এই যে দেখো একটা তৌনাস্থি দেওয়া আছে, এটাকে হচ্ছে পিউবিক সিম্ফাইসিস, তৌনাস্থিময় অস্থিসন্ধি, ঠিক আছে? আর
এই যে দেখো আমাদের যে কোটরে যে অংশটা থাকে, যেমন নি অস্থি সন্ধি যেটাকে বলা হয়, শোল্ডারের মধ্যে থাকবে, তাই না? শোল্ডারের মধ্যে থাকবে, এই যে এখানে দেখো, এই যে এখানে থাকবে হচ্ছে তোমার, এই যে এখানে থাকবে হচ্ছে তোমার কি বলো, যে সাইনোভিয়াল অস্থিসন্ধি। কেন? এটা তুমি সুন্দর করে মুভ করতে পারবা, ঠিক আছে? এটাকে তুমি বলবা সাইনোভিয়াল অস্থিসন্ধি, ঠিক আছে? হোপসো তোমরা সবাই এটা ক্লিয়ার। তাহলে উদাহরণটা একটু দেখে রাখো, আলিম স্যারের বইতে এটা আছে, তাই তোমাদেরকে পড়ানো হইলো, ঠিক আছে? আচ্ছা, অস্থিসন্ধির স্থানচ্যুতি কিভাবে হয়? এই যে দেখো, জন্মগতভাবে হইতে পারে, আঘাতজনিত হইতে পারে, রোগজনিত হইতে পারে, ব্যতিগ্রস্ত হইতে পারে। জাস্ট এটা রিডিং দিয়ে রাখবা। আর মচকানো, মচকানো মানে হচ্ছে দেখো লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়া। এই যে দেখো, স্পেশালি যে মেয়েরা হাই হিল যখন পরে, তখন এই জিনিসটা বেশি হয়। দেখো পাটা কেমন ভাবে বেঁকে গেছে। যখনই পাটা বেঁকে যায়, আমাদের হাঁটুর সামনে থাকে মানে এই যে দেখো, এখানে একটা অস্থি থাকে হচ্ছে টেন্ডন অ্যাচিলিস, টেন্ডো অ্যাচিলিস হইতে পারে। আর হাঁটুর সামনে থাকে হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। নরমালি মচকানো বলতে বোঝায় আসলে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়া, ঠিক আছে? তাহলে মচকানোটা যদি এক ধরনের ইনফ্লামেশন, তাহলে মচকানো হলে কি কি হবে? ঠিক আছে, মচকানো হলে এই জায়গাটাতে কি করবো আমরা বলো? রাইস দিব, তাই না? রাইস মানে কি বলো তো? রেস দিব, আইতে আইস দিব, তাই না? সো এই জিনিসগুলো খুব সুন্দর করে পড়ে ফেলবা। তাহলে এই যেটাকে ইলিভেটেড করে রাখবো। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা, হ্যাঁ, যে কোনটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? হাঁটুর সামনে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ঠিক আছে? হাড় বাঁকা হওয়াটা অনেক কারণে হইতে পারে, জন্মগত হইতে পারে, ভিটামিন ডি এর কারণেও হইতে পারে, ঠিক আছে? অস্থি কোটর মানে হচ্ছে ফাঁকা জায়গা, মনে আছে গ্লেনয়েড গহ্বরের কথা? সেই গ্লেনয়েড গহ্বর একটা অস্থি কোটর, ঠিক আছে? পেশি আর মাংস, হ্যাঁ, মাংসটাই আসলে এক ধরনের পেশি, বুঝতে পারছো? আমরা যে মাংস বলি না, সেই মাংসটাই হচ্ছে এক ধরনের পেশি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের পেশি বিষয়ক বাকি পার্টগুলা। তো এখানে পেশির নাম পড়ার কারণে তোমরা অনেকেই হতাশ হয়ে গেছো, কিন্তু ভাইরা কিচ্ছু করার নাই, বুঝছো? মেডিকেল সায়েন্সে আসলে তুমি যে বুঝে রাখলে এটাই মেডিকেল সায়েন্স, তুমি জাস্ট তোমাকে আমি দেখাইতে পারলাম, এখন নাম তো আর তোমাকে আমি বুঝাইতে পারবো না, বুঝছো না? চলনের সময় হাঁটুকে ভাঁজ করে কোন পেশি? মেডিকেলের বিগত বছরের কোশ্চেন বলো। চলনের সময় হাঁটুকে ভাঁজ করে কোন পেশি? ভাঁজ মানে কিন্তু ফ্লেক্সন। আসিফ বলছে ভাই গ্লেনার্ড গহ্বরকে একদমই ফাঁকা থাকে? গ্লেনার্ড গহ্বর একদমই ফাঁকা থাকে বলা যায় না, ফাঁকা থাকে তার মধ্যে তো কিছু জিনিস ঢুকে থাকে, তাই না বলো? কিন্তু কোটর মানে ফাঁকা জায়গা, গর্তের মতো জায়গা। আর আগের ক্লাসে তো গ্লেনার্ড গহ্বর বারবার দেখাইছে আসিফ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বাইসেপস ফিমোরিস, ভেরি গুড। ওকে, ভেরি গুড, তাহলে অ্যান্সার হবে বাইসেপস ফিমোরিস। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের ইয়েটা হয়ে গেছে, একটা পার্ট তো মোটামুটি শেষ, আমরা একটা ছোট্ট ব্রেক দেই, বুঝছো? তারপর আমরা প্রতিরক্ষা চ্যাপ্টারটা শুরু করব, ঠিক আছে? এরপরে আমরা কি শুরু করব বলো? প্রতিরক্ষা চ্যাপ্টারটা যেহেতু শুরু করব, তাহলে আমরা একটা ছোট্ট ব্রেক দেই। ঠিক আমরা এখন, ঠিক আমরা সবাই চা কফি আমরা ঠিক 9টাতে শুরু করব, 9 AM। 9 AM বলা ভুল হবে, 8:59-এ শুরু করব, ঠিক আছে? 8:59-এ স্টার্ট করব। তো তোমরা যারা মূত্র বিসর্জন করবা আর অন্য কোনো কাজ করবা, তারা সুন্দর একটা ব্রেক দিয়ে আসো। লিসা বলছে ভাই এখন গল্প করেন, গল্প করব? তাহলে ওই যে যারা মূত্র বিসর্জন করতে গেছে তাদের কি করব বলো? মেডিকেল এক্সাম কবে হবে? আমরা জানি না ভাইয়া, মেডিকেল এক্সাম কবে হবে, করোনা সিচুয়েশনের উপর ডিপেন্ড করতেছে, বুঝছো?
আমার এক্সাম কবে? ও হ্যাঁ, আমার এক্সাম কবে? আমাদের ফাইনাল প্রফের এক্সাম যে কবে হবে বলা যাচ্ছে না এখনো, বুঝছো? তবে আমাদের বলছে মার্চ এপ্রিলের মধ্যে হইতেই হবে। ঠিক আছে। উম সাদিয়া বলছে ভাইয়া মার্কস 40-এর উপরে পাচ্ছি না ডেইলি এক্সামে, তার মানে পড়াশোনা মানে পড়াশোনাটা খুব একটা ভালো হচ্ছে না। ঠিক আছে। আমি বলছে যে ভাইয়া অমি বলছে যে ভাইয়া ডেইলি 41 থেকে, অমি খুব একটা ভালো কোশ্চেন করছে, যে ভাই ডেইলি আমি 41 থেকে 45 পাই কিন্তু উইকলিতে কম পাই। এটা একটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, এটা সবাই একটু মনে রেখো, এটা এটা সবাই একটু মাথার মধ্যে রাখো, হ্যাঁ। যে যখন একটা বা দুইটা করে চ্যাপ্টার থাকে তখন তুমি অনেক ভালো মার্কস পাও, কিন্তু যখন একসাথে 4টা বা 5টা চ্যাপ্টার এক্সাম হয় তখন তুমি ভালো মার্কস পাও না। এটা খুবই একটা খারাপ লক্ষণ। বুঝতে পারছো সবাই? খুবই খারাপ লক্ষণ। কেন? কারণ হচ্ছে তুমি তার মানে তুমি প্রেসার নিতে পারতেছো না। যখন একসাথে 4টা চ্যাপ্টার থাকতেছে তুমি জানো না রিভিশন কিভাবে দিতে হয়। তোমাকে একদিন ছুটি দিয়ে যখন 5টা করে চ্যাপ্টার আমি পরীক্ষা নিতেছি, এই একদিনের মধ্যে 5টা চ্যাপ্টার তুমি রিভিশন দিতে পারতেছো না, রিভিশন না দেওয়ার কারণে তুমি ভুলে যাচ্ছ। বুঝতে পারছো? তাহলে তার মানে কি, তুমি যখন পড়ো সব পড়তে চাও, কিছুই ছাড়তে চাও না। ঠিক আছে, তুমি যখন পড়ো তখন তুমি কিছুই ছাড়তেছো না, এই কারণেই তুমি সব পড়তে যাচ্ছ। আর সব পড়তে গেলে তুমি তো এক রাতের মধ্যে 5টা চ্যাপ্টার পড়ে শেষ করতে পারবা না। তাহলে রিভিশন মানে হচ্ছে চোখ বুলানো। তাই যখন তোমাকে 5টা চ্যাপ্টার একদিন ছুটি দিয়ে এক্সাম নিবে, তোমাকে কি করতে হবে বলো? চোখ বুলাই যাইতে হবে। চোখ বোলাই বোলাই রিভিশন দিয়ে যাইতে হবে এবং এই রিভিশন দেওয়াটা শিখতে হবে। এবং মনে রেখো, তুমি যদি ভালো করে আগে পড়া থাকে, তাহলে তুমি যদি একটু চোখ দিয়ে দেখে যাও প্রতিটা জিনিস, দেখবে তোমার এমনি মনে থাকবে। সো এই রিভিশন কিভাবে দিতে হবে, এক একজনের ব্রেন এক এক রকম, তোমাকে এটা আইডেন্টিফাই করা শিখতে হবে যে তুমি কিভাবে রিভিশন দিলে তোমার মনে থাকবে। ঠিক আছে। ইংলিশ ভালো লাগে না একটা কথা বলছে মিম, শোনো। মেডিকেলে চান্স পেতে হলে অথবা মেডিকেলে ঢাকার মধ্যে মেডিকেলে চান্স পেতে হলে তোমাকে অবশ্যই ইংলিশে কোপাইতে হবে। যদি তুমি ইংলিশে খারাপ মার্কস পাও, তুমি জীবনেও ঢাকার মধ্যে মেডিকেলে ঢুকতে পারবে না। সবাইকে বাজের মধ্যে মনে রাখি, ঠিক আছে? সেটা তোমাকে ভালো করে মনে রাখতেই হবে। আমাদের মেডিকেল কলেজ খুলবে কবে, তার সাথে কোনো সম্পর্ক আছে কি? ওই যে সবারই একসাথে, শুধু মেডিকেল কলেজ না, সবকিছুর সম্পর্ক একসাথে। যখন সবাই সবকিছু খুলে দিবে তখনই নিশ্চয়ই তোমাদের মেডিকেল অ্যাডমিশন হবে। ঠিক আছে। আম, আমি কিভাবে রিভিশন দিতাম, আমিও ঠিক এভাবে রিভিশন দিতাম, বুঝছো? যে আগে যা পড়ছি, ধরো ওই যে তোমরা যেটা বলতেছি, প্রথমবার যখন আমি পড়লাম এই অস্থি চ্যাপ্টারটা, তখন ধরো 4-5 ঘন্টা 10 ঘন্টা ধরে পড়লাম। যখন রিভিশন দিলাম তখন হয়তো আধা ঘন্টার মধ্যে রিভিশন দিয়ে ফেললাম। ঠিক আছে। যারা এখনো মেডিকেল এক্সাম কবে হবে এইসব নিয়ে কোশ্চেন করতেছো, ভাইয়া তোমার কি মনে হয় যে আমার কথার কোনো ভ্যালু আছে? তুমি বলো, আমি যদি তোমাকে বলি ফেব্রুয়ারিতে হবে, আমি যদি তোমাকে মার্চে হবে, আমার কথার কি কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই, কজ আমি তো কিছুই জানি না। ইভেন কেউই জানে না। সো শুধু শুধু কেন আজ করতেছো বলো? তবে ভালো হচ্ছে তুমি ফেব্রুয়ারিকে ধরে পড়াশোনা করো। ঠিক আছে। না, মাসুদ রানা 2 বই পড়তে হয় না। কেউ যদি আজমল স্যারের বইয়ের সবকিছু পারে, সে মেডিকেলের প্রথম 10 জনের মধ্যে থাকবে, আই গ্যারান্টিড। একটা একটা বইয়েরই তোমরা সব পারো না তো। এশা তোমাকে বললাম যে কোটর বলতে অস্থি কোটর বোঝাইছে, বস্তি কোটর অস্থি কোটর সব সেম বোঝাইছে, বুঝছো? একজন বলছে ভাইয়া রিটেন কোশ্চেন অনেক বড় আসে ডেইলি, উইকলি এক্সাম না কিসে জানি। শোনো, কোশ্চেন যতই বড় আসুক তুমি লিখবা শর্ট, কাহিনী শেষ। আর ইংলিশ ভোকাবুলারি নিয়ে চেষ্টা করো না, কারণ ইংলিশ ভোকাবুলারি নিয়ে এত কিছু করে কাহিনী নাই। ইংলিশ ভোকাবুলারি না এত করে করা যায় না, বুঝছো? ভোকাবুলারি আর তো আর 3 মাসে শিখতে পারবা না, এটা সারা জীবনের অর্জন। ভোকাবুলারি বাদে বাকিগুলো করো। ঠিক আছে। আচ্ছা। ওকে। তাহলে আমাদের ব্রেক শেষ ভাইয়ারা, অনেক গল্প করে ফেলছি। চলো আমরা প্রতিরক্ষা চ্যাপ্টারটা একটু পড়ি। ঠিক আছে, প্রতিরক্ষা চ্যাপ্টারটা আমরা একটু পড়ি। ঠিক আছে। আচ্ছা। তুবা বলছে আমি ব্রেকফাস্ট করছি কিনা, না ভাই আমি ব্রেকফাস্ট করি নাই এখনো। ঠিক আছে। চলো আমাদের টাইম চলে আসছে, হ্যাঁ টাইম চলে আসছে। চলো আমরা এখন আবার পড়া শুরু করি। উম, দাঁড়াও।
ওকে, তাহলে প্রতিরক্ষা কথাটার মানে কি, তাই না? প্রতিরক্ষা কথাটার মানে কি? প্রতিরক্ষা বলতে আমরা বোঝাই হচ্ছে ইমিউনিটি। প্রতিরক্ষা বলতে আমরা কি বোঝাই বলতো? ইমিউনিটি। এই যে ধরো তুমি সকাল সকাল বেলা এত সুন্দর লেপের মধ্যে শুয়ে শুয়ে শ্বাস প্রশ্বাস নিতেছো, কিন্তু তবুও তোমার আশেপাশের পরিবেশ থেকে কিন্তু সবসময় তোমার বডিতে কোনো না কোনো জীবাণু প্রবেশ করতেছে। কিন্তু সেই জীবাণু প্রবেশ করার সাথে সাথেই তোমাকে কে বলতো, শ্বেত রক্তকণিকা কি করতেছে বলতো? শ্বেত রক্তকণিকা মেইনলি তোমার এই জীবাণুগুলোকে মেরে ফেলতেছে। তার মানে দেখো, আমার বডির সবসময় একটা প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে, যেটাতে প্রধানত ভূমিকা রাখে হচ্ছে শ্বেত রক্তকণিকা, তাই না? তাহলে এই যে দেখো, মানব রক্ষায়, মানব কোষের প্রতিরক্ষায় কিছু কোষ ভূমিকা রাখে, যেগুলো সবাই কি বলতো, এই যে এই কোষগুলোর নাম দেখো, যেটা সবাই, এই কোষগুলো তুমি সবাই নাম শুনে আসছো, তাই না? আচ্ছা, এখন তোমাকে আমি দেখাবো ওই কোষগুলা কোনো না কোনো ভাবে শ্বেত রক্তকণিকা। কিভাবে দেখো, প্রথমে খেয়াল করো, আমরা কি জানি যে ডাব্লিউবিসি কে আমরা কি কি ভাগে ভাগ করছিলাম ভাইয়া, মনে আছে? যে ভাইয়া ডাব্লিউবিসি কে আমরা কয়েকটা ভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে তোমার যার মধ্যে গ্র্যানিউলস থাকে, আর একটা হচ্ছে যার মধ্যে গ্র্যানিউলস থাকে না। যেমন আমরা ভাগ করছিলাম ভাইয়া লিম্ফোসাইটে, এবং আরেকটাতে কিসে ভাগ করছিলাম, মোনোসাইটে, তাই না? আর দানাদারটাকে কিসে কিসে ভাগ করছিলাম বলতো? দানাদারটাকে ভাগ করছিলাম হচ্ছে তোমার নিউট্রোফিল, আর একটা হচ্ছে বেসোফিল, আর একটা হচ্ছে ইউসিনোফিল। ইউসিনোফিলে ভাগ করছিলাম, তাই না বলো? তাহলে নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিলে ভাগ করছিলাম। এখন দেখো, এটা ছিল ডাব্লিউবিসির ক্লাসিফিকেশন। প্রথমেই তোমাকে বলছে ভাইয়া নিউট্রোফিল, আমরা জানি এটা একটা দানাদার শ্বেত রক্তকণিকা, এই কি করতে পারে, ফ্যাগোসাইটোসিস করতে পারে। বেসোফিল, এটাও একটা দানাদার শ্বেত রক্তকণিকা, সেটা কি করে বলো, প্রদাহ সৃষ্টি করে হিস্টামিন ক্ষরণ করে, এটা একটু মনে রাখবা। ইউসিনোফিল, এটা কি করে আমরা বলছিলাম বলো, অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে, মনে আছে ইউসিনোফিলের কথা, অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। তাহলে এই তিনটা আমরা জানি যে ভাই, এই তিনটা ছিল আসলে দানাদার শ্বেত রক্তকণিকা। আচ্ছা, মোনোসাইট, মোনোসাইট কাকে বলে? মোনোসাইট ম্যাক্রোফেজ, এই কথাটা আমরা বারবার পাবো যে ভাই মোনোসাইট একটা অদানাদার, কিন্তু একটা পরিণত মোনোসাইট যদি টিস্যুর মধ্যে প্রবেশ করে, কোথায় প্রবেশ করে বলো, একটা পরিণত মনোসাইট যদি টিস্যুর মধ্যে প্রবেশ করে, তখন সেই মনোসাইটকেই আমরা কি বলি, ম্যাক্রোফেজ। তাহলে ম্যাক্রোফেজ আর মনোসাইট কিন্তু একই জিনিস। লিম্ফোসাইট কি জিনিস ভাইয়া? এই যে লিম্ফোসাইট হচ্ছে এক ধরনের অদানাদার, এবং লিম্ফোসাইটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। এখন তোমরা বলো তো, যে লিম্ফোসাইটের নাম বি আর টি কেন হয়েছে, জানো তোমরা এটা? যে লিম্ফোসাইট তৈরি হয় বোন ম্যারো থেকে। কোথা থেকে তৈরি হয়? বোন ম্যারো বা অস্থিমজ্জা থেকে, ঠিক আছে? এই লিম্ফোসাইট বোন ম্যারো বা অস্থিমজ্জা থেকে তৈরি হওয়ার পরে যখন এরা ম্যাচুরেশন করতে যায়, ম্যাচিউর হতে যায়, যে লিম্ফোসাইটটা বোন ম্যারোতে ম্যাচিউর হয়, খেয়াল করো, যে লিম্ফোসাইটটা বোন ম্যারোতে ম্যাচিউর হয়, এই বোন ম্যারো থেকে আসছে বি কথাটা। তাহলে যে লিম্ফোসাইট বোন ম্যারোতে ম্যাচিউর হয় তাকে আমরা বলবো বি লিম্ফোসাইট। আর যে লিম্ফোসাইটটা থাইমাসে গিয়ে ম্যাচিউর হয়, কোথায় ম্যাচিউর হয় বলতো, থাইমাসে গিয়ে ম্যাচিউরেশন হয়, তাকে আমরা বলবো হচ্ছে টি লিম্ফোসাইট। বুঝতে পারছি জিনিসটা? তাহলে লিম্ফোসাইট আমরা দুইটা পাবো, একটা হচ্ছে বি লিম্ফোসাইট বা বি কোষ, আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট বা টি কোষ। কেন বি বললাম? যেটার ম্যাচিউরিটি হবে বি লিম্ফোসাইটে তাকে বলবো বি কোষ, যার ম্যাচুরিটি হবে থাইমাসে তাকে আমরা বলবো টি কোষ। এই যে দেখো, তাহলে বি কোষ বলতেও আমরা কি বুঝবো বলতো, বি কোষ বলতেও আমরা বুঝবো হচ্ছে বি লিম্ফোসাইট। তার মানে কি বুঝলাম, যে মানব প্রতিরক্ষা কোষে যতগুলো আছে তারা সবাই হচ্ছে কোনো না কোনো ভাবে এক ধরনের ডাব্লিউবিসি। জিজ্ঞেস করছো ভাইয়া ম্যাক্রোফেজ কি, আবার বলতেছি, একটা পরিণত মোনোসাইট যখন পরিণত হবে, মোটা কাটা হবে, হওয়ার পরে যখন সে কিসের মধ্যে প্রবেশ করবে, টিস্যুর মধ্যে প্রবেশ করবে, সেটাকেই আমরা বলবো হচ্ছে
ম্যাক্রোফেজ। ঠিক আছে, ওকে। তারপরে চলে আসো, এই যে আমরা টি কোষগুলো পড়ছি, তাহলে যে টি কোষ সরাসরি মেরে ফেলবে, যেমন ভাইরাস যে টি সেল, টি লিম্ফোসাইট ভাইরাস আক্রান্ত কোষ বা ক্যান্সার কোষকে সরাসরি মেরে ফেলবে তাকে বলবো টি কোষ। আর যেটা হেল্প করবে মারতে তাকে আমরা বলবো হেল্পার টি কোষ। এনকে সেল কি ভাইয়া? ন্যাচারাল কিলার সেল কি? এটাও এক ধরনের বিশেষ রূপান্তরিত লিম্ফোসাইট। একটা বিশেষ ধরনের লিম্ফোসাইট হচ্ছে টি কোষ। প্লাজমা কোষ কাকে বলা হয় বলো তো ভাইয়া? বি সেল যখন আরো পরিণত হয় তখনই সেটাকে আমরা বলবো প্লাজমা সেল। তাহলে প্লাজমা সেল কোথা থেকে আসছে? বি সেল থেকে আসছে। ম্যাক্রোফেজ কি আমি বলে আসছি, পরিণত মনোসাইট। মাস্ট কোষ কি বলো? এই যে হেপারিন থেকে দেখো, হেপারিন থেকে দেখো, এই হেপারিন থেকে কি তৈরি হয়? এই মাস্ট কোষটা তৈরি হয়, তাই না? হেপারিন থেকে কি তৈরি হয় বলো তো? এই মাস্ট কোষটা ভেঙে কি তৈরি হয়? হেপারিন থেকে এই মাস্ট কোষটা তৈরি হয়। বুঝতে পারছো? তবে তুমি দেখলা যে সবগুলাই কোনো না কোনো ভাবে এক ধরনের ডাব্লিউবিসি, এটাই তোমাকে ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, কোনো না কোনো ভাবে এক না এক ধরনের ডাব্লিউবিসি। বুঝতে পারছি? তার মানে দেখলো যে মানব প্রতিরক্ষায় যত কোষগুলো আছে ভাইয়া, তারা সবাই কোনো না কোনো ভাবে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি। সানজিদা মনোযোগ দিয়ে ক্লাস করো ভাইয়া, কেন আমি বলছি কিন্তু বি কোষ মানেই বি লিম্ফোসাইট, বি কোষ মানেই হচ্ছে বি লিম্ফোসাইট। হ্যাঁ, চারটা মুখস্থ রাখতে হবে। এবার চলে আসো ভাই, প্রথম প্রতিরক্ষা স্তর কাকে বলে? ধরো প্রথমেই তোমার জীবাণু তোমার বডিতে ঢোকার চেষ্টা করবে। ঠিক আছে, এই যে দেখো, এটা তোমার হচ্ছে তোমার ত্বক, খেয়াল করো, এটা হচ্ছে ধরো তোমার ত্বক। তাহলে প্রথমেই জীবাণু যখন তোমার ভেতরে প্রবেশ করার চেষ্টা করবে, প্রথমে যে বাধা দিবে, লাইক ধরো আনসার, আমি এভাবে মনে রাখতাম, প্রথমেই আনসার কি করে বলতো? প্রথম প্রতিরক্ষা মানে হচ্ছে আনসার। আনসারের কাছে বন্দুকও থাকে না, লাঠি থাকে, লাঠি দিয়ে আগে পিটায়, তাই না বলো? তাহলে প্রথমেই যদি কোনো অকারেন্স ঘটে, আগে আনসার লাঠি নিয়ে সেই জায়গায় চলে যাবে, লাঠি দিয়ে পিটাই শিক করার চেষ্টা করবে। ঠিক জিনিসটা হচ্ছে এরকম, যে ত্বকও হচ্ছে এরকম এক ধরনের প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা। এখন তুমি ত্বকের মধ্যে ধরো জীবাণু দিলা, ত্বক কিন্তু ঢুকতে চাবে না, নিবে না, ঢুকতে দিতে চাবে না। আবার তোমার ত্বকের মধ্যে তুমি যদি চকলেট দাও, ঠিক আছে, তোমার ত্বকের মধ্যে তুমি যদি চকলেট দাও, চকলেটও কিন্তু তোমার ত্বক নিবে না, নিবে? চকলেট তো ভালো জিনিস, মেয়েরা চকলেট পছন্দ করো না? তো চকলেট দিলা তাও তোমার ত্বক নেয় না, ভাইরাস দিলাম তাও তোমার ত্বক নেয় না, কাউকেই নিতে দেয় না। তার মানে ত্বকের কাজ হচ্ছে ভৌতভাবে প্রতিরক্ষা দেওয়া, মানে কাউকেই ভেতরে প্রবেশ করতে দিবে না। তাহলে এর জন্য প্রথম প্রতিরক্ষা স্তরকে আমরা কি বলি বলতো ভাইয়া? এটাকে আমরা বলি হচ্ছে নন স্পেসিফিক। এটাকে আমরা কি বলি বলতো? নন স্পেসিফিক। নন স্পেসিফিক কথাটার মানে কি? ভালো খারাপ কাউকেই তোমার বডিতে ঢুকতে দিবে না। একইভাবে লোম প্রতিরক্ষা দিতে পারে, এই যে নাকের মধ্যে কিছু লোম থাকে না, এর কাজ কি? ওই ধুলাবায়ু ঢুকতে গেলে বাধা দেওয়া। সিলিয়া কোথায় থাকে? ট্রাকিয়ার মধ্যে, যে ট্রাকিয়ার মধ্যে এরকম সিলিয়া থাকে, আঠালো বর্ণের। ঠিক আছে, এই আঠালো বর্ণের সিলিয়াগুলো কি করবে জানো? জীবাণুগুলোকে সুন্দর করে ক্যাচ করে ফেলবে। আমরা অনেকে কাশি দেই না, গলা চুলকায়, এরকম বলি এরকম করি, অনেকে করে না, বয়স্ক লোকরা এরকম করে, যে গলা চুলকাইতেছে এরকম করে 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 কফ বের করে। এই কফটা আসলে কই থেকে আসে? তোমার যে শ্বাসনালীর মধ্যে সিলিয়া আছে, এই সিলিয়াতে এই ওই কি বলে আঠালো পদার্থটা জীবাণুগুলোকে আটকায় রাখছে, সেই আটকানো অংশটাই কফের মাধ্যমে বাইরে বের হয়ে আসে। বুঝতে পারছো? তাহলে এই সিলিয়াটা কোথায় থাকে? শ্বাসনালীর মধ্যে থাকে। অশ্রু এবং লালা, তাই না? অশ্রু এবং লালা কি করে বলতো? অশ্রু এবং লালা হচ্ছে, যেমন লাইসোজাইম এনজাইম থাকে। যেমন মেয়েদের চোখ সুন্দর হয় কেন বলতো? কারণ মেয়েরা সপ্তাহে অন্তত একদিন দুই দিন কাঁদে। ঠিক আছে, এই কে বলছে রে স্কিন কেয়ার নিলে অ্যাবজর্ব হয়? নাহিডল না কে জানি বলছে, কে বলছে তোমাকে স্কিন কেয়ার নিলে অ্যাবজর্ব হয়? স্কিন কেয়ার নিলে সেটা কখনোই ব্লাডের মধ্যে যায় না। ঠিক আছে, আচ্ছা অ্যাবজর্ব হয় কি একটা ভাষা ইউজ করলা, অ্যাবজর্ব হয়ে যায়, অ্যাবজর্ব হয় এত সহজ? অ্যাবজর্ব হয় অন্ত্রের মধ্যে গিয়ে। ঠিক আছে, তুমি স্কিনের শুধু আউটার সারফেসে সেটা ইউজ করো। তাহলে খেয়াল করো, অশ্রু, মেয়েদের চোখ সুন্দর কেন হয়? কারণ সপ্তাহে তারা এক বা দুই দিন কাঁদে। তাহলে যত বেশি তুমি কাঁদবা, তাহলে তত কি হবে? তোমার চোখ লাইসোজাইম এনজাইম এসে পরিষ্কার করে দিবে, এজন্য মেয়েদের চোখটা সুন্দর হয়। আর ছেলেদের চোখ কেমন হয়? ডার্ক হয়, তাই না? কারণ ছেলেরা তো কাঁদে না। সেই কবে তোমরা কাঁদছো বলো? ছেলেরা কবে কাঁদছো লাস্ট মনে আছে বলো তো? তাহলে তাহলে যে মেয়েরা যত বেশি কাঁদবে তার চোখ তত বেশি কিন্তু সুন্দর হবে, বুঝছো? এজন্য সবসময় কবি সাহিত্যিকরা দেখো মেয়েদের চোখের নিচে পড়ে গেছে, চোখের পিছে লাইগা থাকে। ঠিক আছে, তাই এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা,
ঠিক আছে মেয়েরা? তাই যারা যেসব মেয়ে তোমাদের চোখটাকে আরো সুন্দর করতে চাও তারা সপ্তাহে 2-3 দিনের জায়গায় 4-5 দিন কাঁদা শুরু করো। আর এখন যেহেতু সামনে মেডিকেলে অ্যাডমিশন, বই নিয়ে পড়বা, পড়বা আর কাঁদবা, বই নিয়ে পড়বা, পড়বা আর কাঁদবা, ঠিক আছে? আচ্ছা, এক ছেলে জিজ্ঞাসা করছে মেয়েরা কেন কাঁদে, এই তোমরা অ্যান্সার দিয়ে দাও তো। মেয়েরা কেন কাঁদে তোমরা বলো। মেয়েরা কেন কাঁদে এটার অ্যান্সার মেয়েরাও জানে না। মেয়েরা আবেগ হয়ে গেলে কাঁদে, ঠিক আছে, আবেগে কাঁদে। এই যে ধরো পড়া শেষ করতে পারতেছে না, কায়দা ফেলবে, তাই না বলো? আচ্ছা, এই মরিয়ম স্বীকার করছে, ঠিক আছে। আচ্ছা ওকে, এবার চলে আসো সিরুমেন কোথায় থাকে ভাইয়া? আমাদের হচ্ছে কানের মধ্যে থাকে সিরুমেন। এই যে কানের মধ্যে সিরুমেন কোথায় থাকে? আমাদের কানের মধ্যে থাকে, আমরা কানের খোল যাকে বলি। আমরা কি করি, কান থেকে এই সিরুমেন গুলোকে টাইনা টাইনা বের করে নিয়ে আসি, খুসাই খুসাই বের করে নিয়ে আসি। এটা কি বের করা উচিত বলো? বের করা উচিত না, কারণ সিরুমেন তোমার কানের প্রতিরক্ষা দেয়, ঠিক আছে। আচ্ছা, এবার আসো পৌষ্টিক এবং রেচন জননতন্ত্রে অ্যাসিড। আমরা যখনই ফুচকা খাও, মেয়েরা বলো তো, ফুচকা কেন ভালো লাগে? বাসার ফুচকার চেয়ে রাস্তার ফুচকা বেশি মজা লাগে। কেন মজা লাগে বলো তো রাস্তার ফুচকা বেশি মজা লাগে? কারণ রাস্তার ফুচকার মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাস ব্যাকটেরিয়া থাকে। তাহলে রাস্তার ফুচকায় যে ভাইরাস ব্যাকটেরিয়া একটা ফ্লেভার পাও, চিকেনের যে আমরা তুমি একটা ফ্লেভার পাও, ঠিক রাস্তার ফুচকাতে ভাইরাস ব্যাকটেরিয়া একটা ফ্লেভার পাও, ঠিক আছে। এই ভাইরাস ব্যাকটেরিয়ার ফ্লেভারের কারণে রাস্তার ফুচকাটা কিন্তু আরো বেশি ভালো লাগবে, ঠিক আছে, দাঁড়ায় দাঁড়ায় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তাহলে তুমি যে ফুচকা খাইতেছো তোমার তাও রোগ হইতেছে না কেন বলো তো? কারণ হচ্ছে তুমি যখন এই ফুচকাটা দিতেছো তোমার এই যে পৌষ্টিক নালীর HCl এসে প্রথম ধাপেই সেগুলোকে মেরে ফেলতেছে, বুঝতে পারছো? এই মেরে ফেলে দেওয়ার কারণে, ঠিক আছে, একজন কি বলছে যে মামার হাতের ফ্লেভার আর লুঙ্গির ফ্লেভার থাকে, এই জন্য নাকি বেশি মজা লাগে। মেয়েরা কি বলে এটা বলো তো? আচ্ছা, তাহলে HCl মেরে ফেলে, ঠিক আছে, এই জন্য তুমি এইভাবে লিখবা, ঠিক আছে ওকে। তাহলে এখন কোনো কারণে যদি, ঠিক আছে, কোনো কারণে যদি তোমার হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর অতিক্রম করে যায়, তাহলে কে চলে আসবে বলো তো? দ্বিতীয় প্রতিরক্ষা স্তর চলে আসবে। তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কারা কাজ করবে? ওই যে WBC গুলা, ফ্যাগোসাইট, সহজাত মারণকোষ, কমপ্লিমেন্ট, ইন্টারফেরন, প্রদাহ, জ্বর, এগুলো কাজ করবে। তাহলে এটা মনে রাখবা। আর তৃতীয় প্রতিরক্ষা স্তরে কে কাজ করবে? লিম্ফোসাইট, অ্যান্টিবডি, স্মৃতিকোষ। তাহলে পরীক্ষা এখান থেকে কিভাবে কোশ্চেন আসবে ভাই আমি সেটা বলি, বোঝার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কিভাবে আসবে। এভাবে আসবে, নিচের কোনটি নয়? পরীক্ষায় সবচেয়ে বেশি এভাবে কোশ্চেন আসে, নিচের কোনটি প্রথম প্রতিরক্ষা স্তর নয়, কোনটি দ্বিতীয় প্রতিরক্ষা স্তর নয়, নামগুলো ভালো করে মুখস্থ করবে। এই যে দেখো, তাহলে এই যে আমরা একটু ডিটেলস পড়া শুরু করি যে ভাইয়া দেহের প্রতিরক্ষা স্তর সর্ববৃহৎ অঙ্গের নাম কি? ত্বক। ত্বক হচ্ছে আমাদের বডির সবচেয়ে বড় অঙ্গ, এবং ত্বকের সবচেয়ে বাইরের লেয়ারটাকে আমরা বলবো এপিডার্মিস। এর মধ্যে সিবেসাস গ্রন্থি থাকে, ঘর্মগ্রন্থি থাকে, মেলানিন থাকে, ঠিক আছে, তো সেরিমিনাস গ্রন্থি থাকবে, এগুলো থাকবে। তাহলে এই যে কালো হয় কেন? দেখো আমি কালো, কালো কিন্তু জগতের আলো, ঠিক আছে, তোমরা যে কালো ছেলেকে পছন্দ করো না এটা কি ঠিক বলো তো? কালো হচ্ছে জগতের আলো, বোঝাতে পারছে জিনিসটা? কালো হচ্ছে জগতের আলো, তার কারণ কি? কালো মানুষের ত্বকে মেলানিন নামক ব্যাকটেরিয়া থাকে, কি বলে, মেলানিন নামক রঞ্জক পদার্থ থাকে, ঠিক আছে। তাহলে এই যে মেলানিন নামক রঞ্জক পদার্থ থাকে এটার কারণে মানুষ কালো হয়। আর মেলানিন থাকার সুবিধা হচ্ছে যে যাদের শরীরে মেলানিন থাকবে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর যারা সাদা ফর্সা তাদের কিন্তু ক্যান্সার হয় বেশি, বুঝছো? তার মানে বুঝছো, এই যে তোমরা যারা ফর্সা আছো এত দেমাগ দেখায় না, ঠিক আছে, আমরা কালো কিন্তু আমাদের মেলানিন থাকে, কালোই হচ্ছে জীবনের ভালো, ঠিক আছে। ওই যে জীবনানন্দ দাশ বলে গেছে না, কালোই হলো জগতের আলো। মেয়েরা মন থাকবে, যখন আর কালো বলে অবহেলা করবা না, ঠিক আছে। ঠিক আছে ওকে। আচ্ছা, এবার চলে আসো প্রথম প্রতিরক্ষা স্তর। প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে চলে আসো, তাহলে কি কি আছে দেখো, নন স্পেসিফিক থাকবে, লোম, সিলিয়া, অস্ট্রি এবং লালা, সিরুমেন, এগুলো জাস্ট নামগুলা পড়বা, ঠিক আছে, নামগুলা পড়বে, এগুলো আমি অলরেডি বলে আসছি। যেমন পৌষ্টিক নালীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর মেয়েদের যোনিতে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, যাতে সেখানে কোনো ইনফেকশন না হয়, ঠিক আছে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কি থাকবে বলে ফেলছি, যে ভাই সহজাত মারণকোষ সরাসরি মেরে ফেলে, লিম্ফোসাইট। প্রদাহটা আমরা জানি যে পিঁপড়া কামড় দিলে প্রদাহ হয়। তাহলে বলো তো একটা পিঁপড়া কামড় দিলে কি হবে? লাল হবে, গরম হবে, ফুলে যাবে এবং লাস্টে ব্যথা হবে, তাই না? তাহলে এগুলো হচ্ছে প্রদাহ। আর কমপ্লিমেন্ট হচ্ছে 20 ধরনের প্লাজমা প্রোটিন। কমপ্লিমেন্ট কি করে জানো? ধরো এটা একটা কোষ, এই কোষের চারপাশে হচ্ছে কমপ্লিমেন্ট গুলো থাকে। তাহলে একটা কোষ যখনই আক্রান্ত হবে কমপ্লিমেন্ট সাথে সাথে কি করবে?
বাকি কোষগুলোকে সতর্ক করে দিবে। কি করে দিবে বলো? বাকি কোষগুলোকে সতর্ক করে দিবে। এরকম 20 ধরনের প্রোটিন মিলেই কমপ্লিমেন্ট কাজ করে। এই ইন্টারফেরনও পরীক্ষায় আসে, যে ইন্টারফেরন এক ধরনের গ্লাইকোপ্রোটিন। ধরো ইন্টারফেরন কাজ করবে যখন ভাইরাস আক্রমণ করবে। ধরো একটা ভাইরাস একটা কোষে আক্রমণ করছে, এই কোষে ভাইরাস, ও তখন সাথে সাথে চিল্লানো শুরু করবে। এখন আমরা তো মুখ দিয়ে চিল্লাই, ওরা চিল্লায় না, ওরা কি করে? ইন্টারফেরন রিলিজ করবে। এই ইন্টারফেরন কি করবে? এর আশেপাশে সকল কোষকে সতর্ক করে দিবে। এই ইন্টারফেরন দেখে আশেপাশের কোষগুলা কি হয়ে যাবে বলো তো? সতর্ক হয়ে যাবে। এজন্য পরীক্ষায় বারবার আসছে ইন্টারফেরনটা আবার আসবে। মেডিকেলে অলরেডি 3-4 বার চলে আসছে যে ভাইরাসের স্বতঃস্ফূর্ত আক্রমণে কি রিলিজ হয়? ইন্টারফেরন রিলিজ হয়। আর জ্বর তো পাইরোজেনের কারণেই আমরা পড়ে ফেলছি। নিউট্রোফিলের যে কি কি বৈশিষ্ট্য আছে একটু পড়ে ফেলো, জাস্ট এমনি একটু দেখে রেখো। ম্যাক্রোফেজ তো আমি বলেই ফেলছি, পরিণত মনোসাইটকে ম্যাক্রোফেজ বলে, এই লাইনটাই ভালো করে মনে রাখবা। ঠিক আছে? তারপরে দেখো, এই যে দেখো, এই যে কমপ্লিমেন্টারি সিস্টেম বা কমপ্লিমেন্টের কাজ কি? প্রথমেই দেখো অপসোনাইজেশন মানে কি? অপসোনাইজেশন হচ্ছে দেখো চিনায় দেওয়া, এটা ভালো করে মনে রাখবা। অপসোনাইজেশন কথাটার মানে কি? চেনায় দেওয়া। কমপ্লিমেন্ট গুলা কি করে? ধরো এটা হচ্ছে একটা ভাইরাস কোষ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, বুঝছো? এখন এই ভাইরাস কোষটা এখানে লুকাই আছে, ঠিক আছে, অ্যান্টিবডি কে মারার জন্য খুঁজতেছে। ঠিক আছে, কমপ্লিমেন্ট কি করবে? এই অ্যান্টিবডিকে, ঠিক আছে, এই ভাইরাস কোষকে চেনাই দিবে। ঠিক আছে, চেনাই দিবে মানে সাহায্য করবে অ্যান্টিবডি যেন এই ভাইরাস কোষটাকে মেরাই ফেলে। এই যে তুমি একটা ভাইরাস বা ব্যাকটেরিয়াকে চেনাই দিতেছো, এই চেনাই দেওয়াটাকেই বলা হয় অপসোনাইজেশন, যেন অ্যান্টিবডি এই ভাইরাস বা ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলতে পারে। বুঝতে পারছো? তাহলে কমপ্লিমেন্টের কাজই কি বলো? এই যে অপসোনাইজেশনের মাধ্যমে, ঠিক আছে, অপসোনাইজেশনের মাধ্যমে চেনাই দেওয়া। ইন্টারফেরন আর কমপ্লিমেন্টের পার্থক্য হচ্ছে কমপ্লিমেন্ট যে কোনো কিছুর ক্ষেত্রে হইতে পারে, আর ইন্টারফেরন শুধুমাত্র ভাইরাসের ক্ষেত্রে করে। ঠিক আছে, ভাইরাসের কারণে করে। ফ্যাগোসাইটোসিস কিভাবে ঘটে ভাইয়া? ছোটবেলা থেকে পড়ছো, ধাপগুলা পড়বা। এই যে দেখো, কেমোট্যাক্সিস হবে। রাসায়নিক কেমোট্যাক্সিস কথাটার মানে কি? রাসায়নিক পদার্থের প্রতি উদ্দীপনা লাভ করা। তাহলে কোন একটা পদার্থ যখন আসবে এটার প্রতি উদ্দীপ্ত হবে, তারপরে ভক্ষণ করে ফেলবে, তারপর ফ্যাগোজোম তৈরি করবে। এই যে দেখো ফ্যাগোজোম তৈরি করলো, এই যে দেখো একটা গর্তের মতো অংশ। ফ্যাগোজোমের মধ্যে বা লাইসোসোম দিয়ে দিল। লাইসোসোমের কাজই তো বুঝো, সব নিজেরে মাইরা ফেলে আর কাউরে ছাড়বে? তাহলে ফ্যাগোলাইসোসোম এখন ওকে ভেঙে ফেলবে, ভেঙে ফেলে ওটাকে নষ্ট করে দিবে। সো শুধু জাস্ট ধাপগুলার নাম, ধাপগুলার নাম শুধু ভালো করে পড়বা। ঠিক আছে? এই যে দেখো, ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কে? বলো অ্যান্সার কি হবে? ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সাহায্য করবে কে? ভেরি গুড, কমপ্লিমেন্ট সিস্টেম। অ্যান্সার কি হবে বলো? কমপ্লিমেন্ট সিস্টেম, ভেরি গুড। আচ্ছা, কমপ্লিমেন্ট সিস্টেম, আচ্ছা এটা বুঝছো। এখন চলে আসো, এখান থেকে এরকম সিম্পল সিম্পল কোশ্চেনই আসবে। তৃতীয় প্রতিরক্ষা স্তর, এটাই তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তৃতীয় প্রতিরক্ষা স্তর, এটা হচ্ছে অ্যান্টিবডি দ্বারা তৈরি হবে। কে দ্বারা কাজ নিয়ন্ত্রিত হবে? অ্যান্টিবডি দ্বারা মেডিয়েটেড হবে। ঠিক আছে, তাহলে তৃতীয় প্রতিরক্ষা স্তরের সামগ্রিক কর্মকাণ্ডটাকেই আমরা বলি হচ্ছে ইমিউন রেসপন্স। এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলি হচ্ছে ইমিউন রেসপন্স। হ্যাঁ, পোল কোশ্চেন গুলো সবসময় রিসেন্ট ইয়ারে কোশ্চেন দেওয়া হয়, বুঝছো? আচ্ছা তাহলে দেখো, এই যে দেখো, তাহলে ইমিউন রেসপন্সকে আমরা কি বলতেছি বলতো? অনাক্রম্যতা। মানে তৃতীয় প্রতিরক্ষা স্তরের মাধ্যমে যদি তোমার বডির প্রতিরক্ষা দেওয়া হয়, সেটাকে আমরা বলি ইমিউন সারা বা ইমিউন রেসপন্স বা অনাক্রম্যতা। এটা দুই টাইপের হইতে পারে, একটা হচ্ছে সহজাত আর একটা হচ্ছে অর্জিত। সহজাত মানে হচ্ছে যেটা জন্মের পর থেকেই তোমার বডিতে থাকে, সেটাকে আমরা বলবো সহজাত। আর অর্জিতটা হচ্ছে যেটা তুমি ধীরে ধীরে অর্জন করবা। সহজাতর নামগুলো পড়ে রাখবা। এই যে প্রথমে দেখো তৃতীয় প্রতিরক্ষা স্তর কিভাবে কাজ করে, তাই না? আচ্ছা,
তাহলে তুমি এই ছকটা একটু ভালো করে বুঝে রাখো, হ্যাঁ, এই ছকটা একটু ভালো করে বুঝে রাখবা, ঠিক আছে? এই যে দেখো, প্রথমেই ধরো কোনো একটা অ্যান্টিজেন তোমার বডিতে ঢুকছে। অ্যান্টিজেন মানে কি? বহিরাগত বস্তু। অ্যান্টিজেন মানে কি বলতো? বহিরাগত বস্তু তোমার বডিতে প্রবেশ করছে, যেমন ভাইরাস। সাথে সাথে ম্যাক্রোফেজ কি করবে বলতো? এই ম্যাক্রোফেজ সেটাকে ফ্যাগোসাইটোসিস করে গিলে ফেলবে। সেকেন্ড ধাপে আমরা কি করব? ফ্যাগোসাইটোসিস করে সেটাকে গিলে ফেলবে। তাহলে ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করে গিলে ফেলার পরে দেখবে ভাইরাসকে সে পুরোপুরি ধ্বংস করতে পারতেছে না। তখন সে কার সাহায্য নিবে? হেল্প। ম্যাক্রোফেজ বলবে হেল্প হেল্প, গলার মধ্যে আটকায় গেছে ভাইরাস, হেল্প হেল্প। তখন সে হেল্পার টি সেলকে ডাকবে। হেল্পার টি সেল এসে এখন কি করবে বলতো? হেল্পার টি সেল এবার অ্যাক্টিভেট হবে, মানে সে আগে ইনঅ্যাক্টিভ ছিল, এবার সে কার্যকর। কার্যকর কথাটার মানে হচ্ছে সে অ্যাক্টিভ হবে। হেল্পার টি সেল আগে কি হবে? অ্যাক্টিভেট হবে। হেল্পার টি সেল অ্যাক্টিভেট হয়ে দুইটা জিনিস করবে। একটা সে হচ্ছে কি করবে বলতো? বি সেলকে অ্যাক্টিভেট করবে এবং সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করবে। এই জিনিসটা একটু মনে রাখো। তাহলে খেয়াল করো, আমি জিনিসটা আবার বলি। ম্যাক্রোফেজ একটা ভাইরাসকে গিলে ফেলছে, গিলে ফেলে তাকে মারতে পারতেছে না, তখন সে বলবে হেল্প হেল্প হেল্প। তখন হেল্পার টি সেল চলে আসবে। হেল্পার টি সেল আইসা কি করবে বলো? হেল্পার টি সেল এসে কি করবে? সে নিজে এখন অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে সে একজনকে, হেল্পার টি সেলের কাজ কি? দুইজনের হেল্প নেওয়া। একজন হচ্ছে, দেখো এটা হচ্ছে পুলিশ, আর একজন হচ্ছে র্যাব। এই দুইজনের অ্যাক্টিভেট নিবে, তাই না? তাহলে সে কি করবে? বি সেলকে অ্যাক্টিভেট করবে, পুলিশকে অ্যাক্টিভেট করে দিবে। আবার একই সাথে সে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে দিবে। বুঝছো? তাহলে পুলিশকে অ্যাক্টিভেট করে দেওয়া, সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে দেওয়া। এই পুলিশ এখন কি হয়ে যাবে বলো? পুলিশের দুইটা ভাগ থাকবে। একটা ভাগ হচ্ছে সরাসরি, এই যে দেখো না, এই যে বাংলাদেশে নতুন একটা হয়েছে না, অ্যান্টি টেরোরিজম ইউনিট, বা ওই যে কি বলে, কি জানি বলছে, ও কি জানি, সোয়াট, সোয়াট টিম, মানে একটা হচ্ছে সরাসরি অ্যাকশনে চলে যাবে। এই বি সেলটা বারবার বিভাজিত হবে, বিভাজিত হয়ে প্লাজমা কোষ তৈরি করবে। সেই প্লাজমা কোষটা আলটিমেটলি অ্যান্টিবডি তৈরি করবে। সেই অ্যান্টিবডি হচ্ছে ওই অণুজীব বা ভাইরাসটাকে মেরে ফেলবে। আবার আরেকটা পুলিশের আরেকটা টিম হয়ে যাবে, বুঝছো? দুইটা টিম। একটা টিম হচ্ছে সরাসরি মারার কাজে করলো, আরেকটা টিম হবে স্মৃতি বিকোষ, মানে রেকর্ড রেখে দিবে। বুঝতে পারছি? আমি আবার বলতেছি। তাহলে ভাইরাস কি করবে? ম্যাক্রোফেজ একটা ভাইরাসকে গিলে ফেলবে, গিলে মারার চেষ্টা করবে, পারবে না, তখন বলবে হেল্প হেল্প। তখন হেল্পার টি সেল চলে আসবে। হেল্পার টি সেল দুইজনকে অ্যাক্টিভেট করবে, একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে র্যাব। পুলিশ হচ্ছে কোনটা বলো? বি সেল। এই বি সেলকে যখন সে অ্যাক্টিভেট করবে, বি সেলের দুইটা টিম কাজ করবে। একটা টিম হচ্ছে প্লাজমা সেল, বি সেল বিভাজিত হয়ে প্লাজমা সেল তৈরি করবে। সেই প্লাজমা সেল আরো অস্ত্র শস্ত্র নিয়ে হয়ে যাবে অ্যান্টিবডি। অ্যান্টিবডি গিয়ে সেটাকে মেরে ফেলবে। আর আরেকটা পুলিশের আরেকটা টিম কি হচ্ছে দেখো? স্মৃতি বিকোষ তৈরি করতেছে, মানে তারা রেকর্ড করে রাখতেছে। এই যে তুমি কোন টাইপের জীবাণু ঢুকছিল, কিরকম জীবাণু দেখতে ছিল, সেটাকে তারা স্মৃতি বিকোষ বা রেকর্ড করে রাখতেছে। এরা সব সময় এখন অ্যাক্টিভ থাকবে। আবার যদি কখনো ঢোকে, তখন আর কার্যকর হেল্পার টি সেলের লাগবে না, ও নিজেই গিয়ে মারা ফেলবে। আর এখন দেখা গেল যে এরা নর্মাল, বুঝছো, নর্মাল চোর ডাকাত। ধরো নর্মাল চোর ডাকাত হলে বি সেল মারে। এখন ধরো তোমার জঙ্গি টঙ্গি আসলো, জঙ্গি আসলে কি আর পুলিশ হবে? জঙ্গি বলতে তোমাকে আমি বোঝাইছি টিউমার সেল। জঙ্গিরা ডেঞ্জারাস হয় না? তাহলে টিউমার সেল যদি হয়, টিউমার সেল যদি হয়, তখন তো পুলিশ দিয়ে কাজ হবে না। তখন এই হেল্পার টি সেল করবে কি? যে এবার আমার র্যাব লাগবে, তখন তার র্যাব মানে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে দিবে। সাইটোটক্সিক টি সেলেরও র্যাবেরও দুইটা পার্ট। সেটা হচ্ছে, একটা হচ্ছে সরাসরি মারবে, সরাসরি অ্যাকশনে চলে যাবে, আর একজন রেকর্ড করে রাখবে, তাই না বলো? রেকর্ড রাখবে যে কেমন জঙ্গি ছিল, কিরকম চেহারা ছিল, কোথায় পাওয়া গেছিল, যাতে পরের বার চিনতে পারে। ঠিক আছে? তাহলে কার্যকর টাইটল টি সেল কি করবে? এই ক্যান্সার সেলগুলোকে সুন্দর করে মেরে ফেলবে। আমি কি সবাইকে বোঝাতে পারছি জিনিসটা? সহজ করে বললাম, ঠিক আছে? তোমরা কি এখন সবাইকে বুঝতে পারছো? এই চারটা তোমাদের পরীক্ষার জন্য লাগবে না। সবাইকে বলে দেই আগে, তোমরা যারা ভয় পাইছো তাদেরকে বলে ফেলি, এই চারটা তোমাদের পরীক্ষার জন্য লাগবে না, কোনো জীবনেও আসবে না। কিন্তু তুমি যাতে বুঝতে পারো, তুমি বারবার যে কথাগুলো পারতেছো, এই বারবার কথাগুলো বোঝার জন্য এই কথাটা লাগবে, এই জন্য তোমাকে বোঝাইলাম। অতন্দ্র প্রহরী কথাটার মানে হচ্ছে এই স্মৃতি বিকোষগুলার
পরের বার যখন তোমার বডিতে আবার জীবাণু ঢুকবে তখন আর হেল্পার টি কোষের কোনো সাহায্য লাগবে না। এই স্মৃতি বিকোষ একবার তোমাকে চিনে রাখছে যে তুমি শয়তান, তুমি পাজি, পরের বার তুমি যেই ঢুকবা ঢাস ঢুস করে মেরে ফেলবে। সবাইকে বোঝাতে পারছি? আরে সুমাইয়া গুলাই ফেলছে। সাইটোটক্সিক টি সেল নামটা আসছে থাইমাস থেকে, আর টিউমার সেল থেকে আসে নাই, টি থেকে আসছে। বুঝাইতে পারছি বিষয়টা? ওকে, ঠিক আছে। টি কোষটা আবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, এই যে সাফিয়া খুব ভালো করে বলছে যে ভাইয়া যখনই এই বি কোষগুলা যখন দেখবে আবার জীবাণু আসছে সরাসরি বলে দিবে গেট আউট। ঠিক আছে, ওকে। ওই মোটামুটি আইডিয়াটা রাখো। আমি আবার লাস্ট একবার বলে দেই, তোমার বডিতে ভাইরাস ঢুকবে, ম্যাক্রোফেজ ভাইরাসকে গিলে ফেলবে, মারার চেষ্টা করবে, পারবে না, তখন বলবে হেলথ হেলথ, তখন হেল্পার টি সেল চলে আসবে। হেল্পার টি সেল এসে দুই অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট হয়ে দুইজনকে অ্যাক্টিভেট করবে, পুলিশ মানে বি কোষ আর একজন হচ্ছে র্যাব মানে সাইটোটক্সিক টি সেল। ধরো ব্যাকটেরিয়া আসলো মানে সাধারণ চোর, তখন বি কোষ অ্যাক্টিভেট কে করে দিল। কিন্তু টিউমার সেল আসলো বা ক্যান্সার কোষ আসলো, ঠিক আছে, তখন তো আর তোমার পুলিশ দিয়ে কাজ হবে না, তখন সে র্যাবকে অ্যাক্টিভেট করবে মানে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করবে। সাইটোটক্সিক টি সেল এখন কি করবে? মেরে ফেলবে। আবার বি সেল যদি ব্যাকটেরিয়া হয় মেরে ফেলবে, কিন্তু দুইজনই স্মৃতি হিসেবে অ্যাক্টিভেট করে রাখবে যারা সব সময় পাহারা দিবে। ঠিক আছে, ভেরি গুড। এটা জাস্ট তোমরা একটা আইডিয়া দিয়ে রাখা, বুঝছো? এটা আরো বড় হলে শিখবা। এখন চলে আসো যে ভাইয়া অর্জিত প্রতিরক্ষা কি জিনিস, তাই না? বলো, অর্জিত প্রতিরক্ষা। আমরা আমাদের যে প্রতিরক্ষা আছে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে অক্রিয়, তাই না? আচ্ছা, এই জিনিসটা তোমরা বুঝো না, আমি একটু বুঝাই রাখি। সক্রিয় প্রতিরক্ষা কথাটার মানে কি? যে আমি তোমাকে লিখে রাখি, দেখো, দেহ নিজে অ্যান্টিবডি তৈরি করবে, দেহ নিজে অ্যান্টিবডি তৈরি করবে, ঠিক আছে, এটাকেই তুমি বলবা সক্রিয়। অক্রিয় প্রতিরক্ষা কথাটার মানে কি? বাইরে থেকে অ্যান্টিবডি দেওয়া হবে, নিজে তৈরি করবে না, বাইরে থেকে অ্যান্টিবডি দেওয়া হবে, ঠিক আছে, বাইরে থেকে অ্যান্টিবডি দেওয়া হবে, নিজে তৈরি করবে না। আচ্ছা, তাহলে বুঝি। তাহলে সক্রিয় প্রতিরক্ষা বা অ্যাক্টিভ ইমিউনিটি জিনিসটাকে, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা। এই পোলাপাইন কও তো যে তোমাদের কার কার চিকেন পক্স হইছে? পক্স হইছে না? পক্স হইছে তোমাদের পরীক্ষায়? ঠিক আছে, পক্স হইছে না অনেকের? আচ্ছা, তোমরা এই যে ছোটবেলায় একটা জিনিস বলে না ভাইয়া, পক্স একবার হলে আর কোনোদিন হয় না। কেন হয় না জানো? তার কারণ হচ্ছে পক্স, যে চিকেন পক্স যেটা হয়, যে ভাইরাস দ্বারা হয়, সেই ভাইরাসের টাইপ থাকে একটাই। ঠিক আছে, ভাইরাসের টাইপ থাকে কয়টাই? একটাই। তাহলে যখনই এই ভাইরাসটা তোমার বডিতে ঢুকলো, ভাইরাস তোমার বডিতে ঢুকলো, বডিতে ঢোকার পরে তোমার গায়ে পক্স পক্স বের হলো, তখন তোমার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকলো। এবং এই অ্যান্টিবডি থেকে ওই যে মনে আছে স্মৃতি বিকোষের কথা মনে আছে, যে স্মৃতি বিকোষ তৈরি হয়ে থাকবে, এই স্মৃতি বিকোষটা তোমার সারা জীবন তোমার বডিতে থাকবে। বুঝতে পারছি? স্মৃতি বিকোষটা কি থাকবে? সারা জীবন তোমার বডিতে তৈরি হয়ে থাকবে, মানে এই অ্যান্টিবডিটা সারা জীবন তোমার বডিতে তৈরি হয়ে থাকবে। ফলে প্রথমবার তোমার বডিতে যখন একবার চিকেন পক্স হয়, ওই যে তোমার বডিতে একটা অ্যান্টিবডি স্মৃতি বিকোষ তৈরি হয়ে থাকলো, সারা জীবন থাকবে। এরপর যখনই আবার চিকেন পক্স হবে, তখনই ওই কি করবে, এই অ্যান্টিবডিটা তাকে মেরে ফেলবে, ফলে তোমার আর কখনোই চিকেন পক্স হয় না। এই জন্যই চিকেন পক্স একবার হলে আর কখনোই হয় না। সবাইকে বোঝাতে পারছি? ওকে। অদ্রিতা বলছে ভাই আমার দুইবার হয়েছে। ভেরি গুড কথা অদ্রিতা, কারো কারো দুইবার হতে পারে। কার দুইবার হতে পারে? প্রথম কথা, প্রথমবার যখন তোমার হয়েছিল তখন হয়তো তুমি দুর্বল ছিলা, অথবা তোমার বডিতে পরিমাণ মতো অ্যান্টিবডি তৈরি হয় নাই। বুঝতে পারছো? হয়তো তোমার বডিতে পরিমাণ মতো তৈরি হয় নাই, অথবা আরেকটা কারণ হইতে পারে তোমার ইমিউনিটি দুর্বল। বুঝতে পারছি? ইমিউনিটি দুর্বল। ঠিক আছে, এই কারণে হয়তো প্রথমবারে তোমার পরিমাণ মতো অ্যান্টিবডি তৈরি হতে পারছিল না, কিন্তু দুইবার হওয়ার পরে তিনবার কিন্তু আর হয় নাই। সবাইকে বোঝাতে পারছি বিষয়টা? তার মানে ধরো কারো একদম চিকেন পক্স হইছে,
যার হয় নাই তুমি গিয়ে যদি তার সাথে ঘষাঘষি করো তাহলে এখনই তোমার চিকেন পক্স হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। আর যার হচ্ছে চিকেন পক্স একবার হয়ে গেছে সে যতই গিয়ে ঘষাঘষি করুক তার কিন্তু আর চিকেন পক্স হবে না। তাহলে এটা কি হলো? প্রাকৃতিক ভাবে না, দেখো এটা হলো প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা। এখন দেখো তোমার বডিতে ভাইরাস ঢোকার কারণে কে অ্যান্টিবডি তৈরি করছে বলো তো? কে অ্যান্টিবডি তৈরি করছে? কার বডিতে ভাইরাস, কে অ্যান্টিবডি তৈরি করছে? তোমার দেহ নিজে অ্যান্টিবডি তৈরি করছে, তাই এটাকে তুমি বলবা প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা। মানে তার মানে কি, হাসপাতালে বা ক্লিনিকে সংক্রমণ মানে কোনো জায়গায় তুমি যদি কোনো সংক্রমণ হও বা চিকেন পক্স দ্বারা আক্রান্ত হও, তাই তোমার বডিতে যে নিজে নিজে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে সেটাকেই তুমি বলবা হচ্ছে প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ, এই জন্যই চিকেন পক্স জীবনে একবারই হয়। সবাইকে আমি কনসেপ্টটা বোঝাতে পারছি কেন একবার হয়? কারণ একবার হওয়ার পরেই প্রাকৃতিকভাবে তোমার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। ঠিক আছে, ভেরি গুড। এবার চলে আসো কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা। ঠিক আছে, কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা। ওকে, আচ্ছা, এইবার কি কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা হচ্ছে ভ্যাকসিনেশনের সবচেয়ে ভালো উদাহরণ। যেমন আমি তোমাদেরকে বলি করোনা ভাইরাসের ভ্যাকসিন যে হচ্ছে তার মেকানিজম কি, একটার মেকানিজম বলি। করোনা ভ্যাকসিন যে তৈরি করা হচ্ছে সেখানে আসলে কি প্রবেশ করানো হবে জানো? তোমার বডিতে একটা ইনঅ্যাক্টিভ, কি করে করা হবে, তোমার বডিতে একটা ইনঅ্যাক্টিভ করোনা ভাইরাসকে প্রবেশ করানো হবে। কি প্রবেশ করানো হবে? ইনঅ্যাক্টিভ করোনা ভাইরাসকে প্রবেশ করানো হবে। মানে এমন একটা করোনা ভাইরাসকে তোমার বডিতে প্রবেশ করানো হবে যে তোমার বডিতে ইনফেকশন করতে পারবে না বা কোনো রোগ তৈরি করতে পারবে না। বুঝতে পারছি? তাহলে এই করোনা ভাইরাসকে তোমার বডিতে যখন প্রবেশ করানো হবে তাহলে কি হবে বলো তো? সে রোগ তৈরি করতে পারতেছে না, বাট গঠন স্ট্রাকচার সব করোনা ভাইরাসের মতো। ঠিক আছে, তাহলে এই করোনা ভাইরাস যেই তোমার বডিতে ঢুকবে তোমার বডিতে বুঝে ফেলবে যে এটা একটা জীবাণু। এই করোনা ভাইরাসের বিপরীতে তখন তোমার বডি কি তৈরি করে ফেলবে বলো তো? অ্যান্টিবডি তৈরি করে ফেলবে। এখন এই অ্যান্টিবডিটা তোমার বডিতে প্রচুর পরিমাণে তৈরি হয়ে থাকতে হবে। এই অ্যান্টিবডিটা যখন প্রচুর পরিমাণে তৈরি হয়ে থাকবে, ঠিক আছে, তখন কি হবে বলো তো? এবার তোমার বডিতে যখন একটা আসল করোনা ভাইরাস ঢুকবে, তুমি ধরো কোনো কাজে বাইরে গেছো, এবার আসল করোনা ভাইরাস ঢুকবে। যেই আসল করোনা ভাইরাস ঢুকবে তোমার বডিতে তো অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, সে সাথে সাথে তাকে মেরে ফেলতে পারবে। সবাইকে বোঝাতে পারছে জিনিসটা? হ্যাঁ, মাহফুজ ঠিক বলছে যে ভাই কাটা দিয়ে কাটা তুলবো। তাহলে দেখো যে করোনার যে ভ্যাকসিন, বলতো করোনার ভ্যাকসিনে কি তোমার বডিতে আমি অ্যান্টিবডি ঢুকাই দিছি? বলতো করোনা ভ্যাকসিনে কি তোমার বডিতে আমি অ্যান্টিবডি ঢুকাই দিছি বা ঢুকাই দিব? না, তোমার বডিতে আমি ইনঅ্যাক্টিভ করোনা ভাইরাস দিয়ে দিব। বুঝতে পারছি? ইনঅ্যাক্টিভ করোনা ভাইরাস দিয়ে দিব। ঠিক আছে, এই ইনঅ্যাক্টিভ করোনা ভাইরাসের মাধ্যমে তোমার বডি নিজে অ্যান্টিবডি তৈরি করবে। এক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি করছে কে? তোমার বডি। এক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি করছে কে বলো তো? এই অ্যান্টিবডি তৈরি করছে হচ্ছে তোমার বডি। বুঝছো? ওকে। সঞ্জিদা বলছে ভাই এখনো আবিষ্কার হলো না কেন ভ্যাকসিন? ভ্যাকসিন তো অলরেডি আবিষ্কার হয়েই গেছে, এর প্রোডাকশন চলতেছে এবং এর কার্যকারিতা, ভ্যাকসিন আবিষ্কার হলেই তো আর দেওয়া যায় না। এটা আগে চেক করে দেখতে হয় ঠিকমতো কাজ করতেছে কিনা। ঠিক আছে, তো এটা এই জন্য তুমি এটাকে বলবা হচ্ছে কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা। ওকে, আচ্ছা, ইনঅ্যাক্টিভ করোনা দেবেন কিভাবে লিজা ভাই? এগুলোর অনেক প্রসেস আছে, এগুলো তোমরা আস্তে আস্তে বড় হয়ে শিখবা যে কিভাবে ইনঅ্যাক্টিভ করা হয়। অনেক প্রসেস আছে, বড় হয়ে শিখবা। নিজেরা মাইক্রোবায়োলজিস্ট হও, বিজ্ঞানী হও, জেনেটিক্স ইঞ্জিনিয়ার হও, তখন হবে। শুভ বলছে ইনঅ্যাক্টিভ ভ্যাকসিনের মানুষ মারা যায় কিভাবে? তোমাদের কোশ্চেনই সব আউল ফাউল করো, বুঝছো? আসল জিনিসে না যায় নকল জিনিসে চলে যাও। সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ভ্যাকসিনের কারণে কারো কারো অ্যান্টিবডি তৈরি হতে গিয়ে রিয়াকশন তৈরি হয়ে যায়। ঠিক আছে, এই রিয়াকশনের কারণে কারো কারো মারা যায়। তবে করোনা ভ্যাকসিনের কারণে খুবই কম মারা গেছে, 0.0 কত পার্সেন্ট যেন মারা যায়। ঠিক আছে, আচ্ছা, ওকে। এবার চলে আসো যে ভাইয়া অক্রিয় প্রতিরক্ষা মানে কি? মানে তোমাকে বাইরে থেকে আমি অ্যান্টিবডি দিব, যেমন প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা কি? অমরা বা শাল দুধ। একটা ছোট বাচ্চা যখন শাল দুধ খায় তখন কি হবে বলতো? শাল দুধের মধ্যে মায়ের বডি থেকে অ্যান্টিবডিটা বাচ্চার বডিতে যায়। তাই তুমি এখানে বলো তো, অ্যান্টিবডি কি বাচ্চার বডি নিজে তৈরি করছে না মায়ের বডি থেকে গেছে? আমাকে বলো তো। মায়ের বডি থেকে গেছে, বাচ্চার বডি কিন্তু তৈরি করে নাই। তাই এটা হচ্ছে একটা অক্রিয় বা প্যাসিভ ইমিউনিটি। তারপর হচ্ছে কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা, যেমন হচ্ছে ওই যে করোনা হলে আমরা এই যে প্লাজমা দেই না? অনেকে বলি না যে প্লাজমা দরকার, প্লাজমা অ্যান্টিবডি দরকার, বলি না?
তাহলে প্লাজমা মানে কি? একজনের করোনা হয়েছে, তার বডিতে অলরেডি অ্যান্টিবডি আছে, তাহলে তার প্লাজমা বা রক্তরসের থেকে অ্যান্টিবডিটা আমি সরাসরি একটা অসুস্থ ব্যক্তির বডিতে ট্রান্সফার করে দিলাম, তাই না? এটাকেই আমরা বলি হচ্ছে কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা, মানে সরাসরি বাইরে থেকে অ্যান্টিবডি দিয়ে দিলাম। তাহলে খেয়াল করো, এখানেও কিন্তু তোমার বডি নিজে অ্যান্টিবডি তৈরি করতেছে না, বাইরের মানুষের অ্যান্টিবডি তোমার বডিতে দিচ্ছি। ঠিক আছে, এটাকেই বলা হয় অক্রিয় প্রতিরক্ষা। ওকে, তাহলে এটা পরীক্ষায় কিন্তু উদাহরণটা আসবে। এই যে এই দুটার মধ্যে পার্থক্য রাখবা, সহজাতটা আজীবন থাকে, অর্জিতরা স্বল্প বা দীর্ঘস্থায়ী হতে পারে। ঠিক আছে, একটু মনে রাখবা। চলে আসো, অ্যান্টিজেন কাকে বলে? আমরা বলে ফেলছি যে অ্যান্টিজেন মানে হচ্ছে যারা বহিরাগত বস্তু, তাদেরকে আমরা বলবো অ্যান্টিজেন। ঠিক আছে, যাদের কারণে, অ্যান্টিজেনের ভালো ডেফিনেশন হচ্ছে যার কারণে তোমার ইমিউন সিস্টেমটা উত্তেজিত হয় বা কাজ করা শুরু করে, তাকে আমরা বলবো অ্যান্টিজেন। বুঝছো? কিছু অটো ইমিউন ডিজিজ আছে, যেমন আর্থ্রাইটিস, ডায়াবেটিস, এটা অটো ইমিউন ডিজিজ, মানে নিজেই নিজের ক্ষতি করে, তোমার বডির অ্যান্টিবডি এদের জন্য ক্ষতি করে। ঠিক আছে, আচ্ছা, অবশ্যই প্লাজমা ডোনেটের জন্য প্লাজমা মিলতে হবে। অ্যান্টিবডি জিনিসটা আমরা বুঝে ফেলছি অলরেডি, যে ভাই প্লাজমা বি কোষ বা প্লাজমা কোষ থেকেই আসলে অ্যান্টিবডিটা তৈরি হয়, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রায় 100 মিলিয়ন প্লাজমা বডি থাকে। এই যে দেখো অ্যান্টিবডির গঠন কেমন হতে পারে, অ্যান্টিবডি কি কি টাইপের হইতে পারে? এই যে ভারী শিকল, ভারী শিকলের ভিত্তিতে অ্যান্টিবডি 5 টাইপের হইতে পারে। আমরা কি দিয়ে মনে রাখবো বলো তো? গেমড দিয়ে, GAMED, গেমড দিয়ে মনে রাখবো, তাই না? সিরিয়ালি মনে রাখবো। এই যে দেখো গেমড জি, সবচেয়ে বেশি থাকে কোনটা? 75%। এবং গর্ভাবস্থায় অমর অতিক্রম করে কোনটা? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ঢাকা ভার্সিটিতে আসছে আর এটা মেডিকেলে আসছে। তারপরে 5 থেকে 10% ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টিবডি। আসলে পরীক্ষা এখান থেকে কোশ্চেনই আসবে অ্যান্টিবডি থেকে, সোজা কথা। বুঝছো? পরীক্ষায় কোশ্চেন আসবে কোথা থেকে বলো? অ্যান্টিবডি থেকে। ঠিক আছে, তাহলে এটা এমসিকিউ এর জন্য 100% দিয়ে রাখলাম আমি, আসবেই। ই কোথায় কত পার্সেন্ট থাকে, কোথায় থাকে? ঠিক আছে, এটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্যটা সুন্দর করে পড়ে ফেলবা, যে অ্যান্টিবডি হচ্ছে শুধু প্রোটিন, অ্যান্টিজেন অনেক টাইপের জিনিস হইতে পারে, অবস্থান কোথায় থাকে পড়ে ফেলবা, স্বকীয় কোষের উপস্থিতি, কোনটা রক্ষণাত্মক কোনটা ধ্বংসাত্মক, চালাচাবির সম্পর্ক, তাই না? তাহলে এই যে পড়ে আসো যে মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি থাকে, পরীক্ষায় সারা জীবন আসে। শুধু মাতৃদুগ্ধে না, যে কোনো সিক্রেশনে কোন অ্যান্টিবডি থাকে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যে কোনো সিক্রেশনে থাকে ইমিউনোগ্লোবিউলিন এ, মন থাকবে? যে কোনো সিক্রেশনে কে থাকে? ইমিউনোগ্লোবিউলিন এ, বলে দিলাম, এটা ভালো করে পড়ে রাখবা, এটা তো ইজি। এবার চলে আসো, যেহেতু এখন ভ্যাকসিন নিয়ে খুবই সমস্যা চলতেছে, তাই ভ্যাকসিন থেকে তোমাদের এবার কোশ্চেন আসার চান্স সাংঘাতিক ভাবে বেশি। এই দুইটা তোমরা খালি ভুল করো, যে ভাই গুটি বসন্তের ভ্যাকসিন, দেখো নেক্সট পরীক্ষায় তোমরা ভুল করবা। পরীক্ষায় যখনই আসে টিকা আবিষ্কার কে করে, ভাই টিকা আবিষ্কারের নাম, আবিষ্কারকের নাম হবে সবসময় এডওয়ার্ড জেনার। আর জলাতঙ্কের টিকা যদি হয় তাহলে অ্যান্সারটা হবে লুই পাস্তুর, দয়া করে ভুল করো না। ঠিক আছে, এই যে মিশ্র ভ্যাকসিন কি হয়, একসাথে যদি 3টা রোগের ভ্যাকসিন দেওয়া হয় সেটা পড়বা, ডিপিটির ফুল মিনিংটা পড়ে ফেলবা। এই যে ভাইয়া ভ্যাকসিনের প্রকারভেদ, এটা তোমাকে কুত্তা মুখস্থ করতে হবে। আমি জানি খুব প্যারা, আমি যখন তোমাদের লেভেলে ছিলাম ভাই আমার জীবন বাইরেও যাইতো, তবে আমি কয়েকটা তোমাকে একটু শর্ট করে দিতে পারি। টিটিনে টিটেনাস, টিতে টিটেনাস, টিতে টক্সয়েড। আর হচ্ছে নিষ্ক্রিয় কোনটা হবে? নিষ্ক্রিয়র 5টাই লাগে, নিষ্ক্রিয়টা সবসময় লাগবে, টিটেনাসে টক্সাইড লাগবে। আর হেপাটাইটিস বি এর ভ্যাকসিন তোমরা অলরেডি অনেকে নিচ্ছ, এটা পরীক্ষায় সবসময় আসে, এটা একটা সাব ইউনিট টাইপের ভ্যাকসিন। হেপাটাইটিস বি ভ্যাকসিন হচ্ছে এক ধরনের সাব ইউনিট টাইপের ভ্যাকসিন। ঠিক আছে, এই যে যেমন ধরো নিষ্ক্রিয় ভ্যাকসিন কোনটি, এখান থেকে আমি দেখাই নিয়ে আসি। দেখো নিষ্ক্রিয় ভ্যাকসিন বলছি না, পরীক্ষায় সবসময় আসে, এই যে বিগত বছরে আসছে, নিষ্ক্রিয় ভ্যাকসিন কোনটি? ঠিক আছে, এর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, নিষ্ক্রিয় ভ্যাকসিন কোনটি? এই হলো তোমাদের মোটামুটি আজকের ক্লাস। আমি তোমাকে প্রতিরক্ষাটা একটু সামারাইজ করে দেই, ঠিক আছে ভাইয়ের? আমি বলি প্রতিরক্ষা থেকে আমরা কি পড়বো, একদম সামারাইজ করে দেই। প্রতিরক্ষা থেকে আমরা পড়বো অ্যান্টিবডির প্রকারভেদ, ভ্যাকসিনের প্রকারভেদ। কি পড়বো বলো? অ্যান্টিবডির প্রকারভেদ, ভ্যাকসিনের প্রকারভেদ, পরীক্ষা এটাই আসবে। ঠিক আছে, অ্যান্টিবডির প্রকারভেদ এবং হচ্ছে ভ্যাকসিনের প্রকারভেদ, এটাই পরীক্ষা আসবে। অ্যান্টিবডি আর ভ্যাকসিন খুব ভালো করে পড়বা। অর্জিত প্রতিরক্ষার ক্লাসিফিকেশনটা পড়বা।
ঠিক আছে, কোনটা প্রাকৃতিক কোনটা সহজাত, অ্যাক্টিভ প্যাসিভ, এই তিনটা জিনিস পাইলা। আর সবগুলার নাম পড়বা, নিচের কোনটি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সবগুলার নাম, নিচের কোনটি প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, ঠিক আছে, এগুলো পড়বা। তার মানে এই প্রতিরক্ষা চ্যাপ্টার মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভ্যাকসিনের প্রকারভেদ, অ্যান্টিবডির কি, অ্যান্টিবডির প্রকারভেদ, আর অর্জিত প্রতিরক্ষার প্রকারভেদ। খুবই ভালো করে এটা মুখস্থ করবা, বুঝছো ভাইয়েরা, কারণ এটা পরীক্ষায় কিন্তু আসবেই। ঠিক আছে, তাছাড়া কিন্তু প্রতিরক্ষা চ্যাপ্টারটা একদমই ইজি, বুঝছো। আচ্ছা, এখন তোমাদের আজকে আমি একটা স্পেশাল কাজ করব, সেটা হচ্ছে যে আমি প্রথম তিনজনের হ্যান্ড রেজ নিব, তাদের সাথে আজকে একটু কথা বলবো, যেহেতু আজকে একটু টাইম আছে। সো তোমরা হ্যান্ড রেজ করতে পারো। প্রথম তিনজনের শুধুমাত্র আমি নিব, শুধুমাত্র প্রথম যে তিনজন পাবো তাদের নিব, তাছাড়া কাউকে কিন্তু নিব না। ঠিক আছে, অলরেডি আমি তিনজনকে পেয়ে গেছি, এবং কেন জানি তিনজনই মেয়ে হয়ে গেছে। ছেলেরা ভাববে ভাই আপনি এর কাজ করলেন, আমার কিচ্ছু করার নাই, দেখো প্রথম তিনজনই মেয়ে হয়ে গেছে। চৈতি, তোমাকে আমি আনমিউট করছি, তুমি তোমার কথা বলতে পারো, যে কোনো সমস্যা বলতে পারো আমাকে। চৈতি বলো। চৈতি, তুমি আনমিউট করে কথা বলতে পারো। আচ্ছা, চৈতি নাই, তাহলে আমি নিশাতকে সুযোগ দিলাম। নিশাত, তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি কথা বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নিশাত কেমন আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। বলো নিশাত, তোমার যে কোনো সমস্যা বলো। ভাইয়া, মানে যখন আমি নিশাত কেটে গেছো ক্লাসে তুমি। কোচিং করা শুরু করি, হ্যাঁ। তখন হচ্ছে খুব ভালোভাবেই পড়া শুরু করছিলাম। তারপরে হচ্ছে আমার কানে একটু ইনফেকশন হয়েছিল, তারপরে যে পড়াটা ওই যে গ্যাপ থেকে গেছে, তারপরে এখন পড়তে একটু কষ্ট হচ্ছে, মানে সেই ধারাটা আমি খুঁজেই পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে নিশাত, মনে রেখো নিশাত, তোমার হচ্ছে আহ, অসুস্থতা জীবনের একটা লাইফের পার্ট, সেটা তুমি হতেই পারো, সমস্যা নাই। কিন্তু নিশাত, তোমাকে এখন যেটা করতে হবে, তুমি চিন্তা করতেছো তুমি পিছাই যাইতেছো, এই জন্য তোমার এরকম মনে হচ্ছে, ঠিক আছে। অনেকেই এরকম আছে, আমি অনেকের উদ্দেশ্যে একসাথে অ্যান্সারটা বলি। অনেকেই তোমরা ভাবতেছো যে ভাই পেছাই গেছে, এখন আমি পারবো কিনা, এখন আমাকে দিয়ে হবে কিনা, বা এখনো সময় আছে কিনা। দেখো পরীক্ষা কবে হয় তার কোনো গ্যারান্টি নাই। জি সো ভাইয়া। এখনো অনেক সময় আছে, ঠিক আছে, অনেক সময় আছে। সো তোমার কাজ এখন হচ্ছে ডে বাই ডে চিন্তা করা। লাইক তুমি ধরো আজকের চ্যাপ্টারটা পড়ছো, B7 লেকচার, তোমার কাজ হবে শুধু আজকে নিয়ে চিন্তা করা, যে ভাইয়া আজকে থেকে কালকে যখন আমি B7 এর উপর এক্সামটা দিব, সেই এক্সামের আগের, এই এক্সামের আগের মোমেন্টের মধ্যে আমি B7টা কমপ্লিট করতে পারতেছে কিনা, শেষ। তোমাকে আর কিচ্ছু চিন্তা করতে হবে না। এভাবে করে তুমি প্রত্যেকটা ডে বাই ডে চিন্তা করবা, মানে কোচিং এর প্রতিটা এক্সাম বাই এক্সাম চিন্তা করবা। তোমাকে এভাবে জি চিন্তা করতে হবে না যে ভাই আমি কোচিং এর এক্সামের বাইরে এক্সট্রা করে পড়বো কিনা, আরো বেশি পড়তে হবে কিনা, কিচ্ছু চিন্তা করতে হবে না। আমাদের কোচিং এর একটা সিলেবাস আছে, একটা প্ল্যান আছে, সেই প্ল্যান অনুসারে তোমার অনেকবার রিভিশন হয়ে যাবে, বুঝতে পারছো। সো তুমি জি বেশি ভাইয়া। চিন্তা না করে তুমি ডে বাই ডে চিন্তা করবা। যখনই তোমার বেশি টেনশন লাগবে, তুমি বেশি টেনশন করতেছো জন্য তোমার পড়া হচ্ছে না, যখনই তোমার বেশি টেনশন লাগবে তুমি সাথে সাথে কি করে ফেলবা, খালি চিন্তা করবা কালকের পরীক্ষা যদি মেডিকেলের পরীক্ষা হয়, তাহলে এই পরীক্ষা আমার চান্স পাওয়ার জন্য 80% মার্কস পাইতে হবে, আমি এই পরীক্ষায় 80% মার্কস পাচ্ছি কিনা, মানে 100-তে 80, 50-এ 40 পাচ্ছি কিনা। যদি পাও খুব ভালো, যে পড়া হইতেছে, যদি না পাও কেন পাচ্ছ না সেটা নিয়ে একটু চিন্তা করা শুরু করবা, বাস প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে নিশাত, জি ভাইয়া। তোমার জন্য অনেক শুভকামনা থাকলো নিশাত, তুমি পড়া শুরু করো, তুমি পড়লেই পারবা ইনশাল্লাহ। ঠিক আছে। জি ভাইয়া, দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই। এখন আমি আর কাকে দিব, সেটা হচ্ছে চৈতি তো একবার চলে গেছিল, তাবাসসুমকে দিব। তাবাসসুম বলো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তাবাসসুম বলো। ভাইয়া আমার একটা সমস্যা, অষ্টম অধ্যায়ে যে আমাদের মানে প্রাণী বিজ্ঞানে অষ্টম অধ্যায়ে যে আমাদের নিউরো ট্রান্সমিটার আছে চ্যাপ্টার, হুম। ওইটাতে ফার্স্ট টুকু নিউরো ট্রান্সমিটারটা কি আমাদের পড়া লাগবে? নিউরোট্রান্সমিটার থেকে তোমার কাজ করবা কি, কয়েকটা জিনিস পড়বা। যেমন হচ্ছে কিছু কমন নিউরোট্রান্সমিটার আছে, যেমন গাবা নিউরোট্রান্সমিটার, হুম। তারপরে হচ্ছে ডোপামিন কোন টাইপের, কমন, যেগুলো কমন নাম, যখনই তুমি দেখতেছো ভাইয়া যে কোনো নিউরোট্রান্সমিটার এক গাদা, সেই এক গাদা থেকে তুমি মনে রাখতে পারবা না, তুমি জানো, তখন তুমি দেখবা যে কোনগুলার নাম তুমি শুনছো বা কোনগুলা কমন, শুধু সেইগুলা পড়বা। যেমন গাবা পড়তে হবে, ডোপামিন পড়তে হবে, অ্যাসিটাইল কোলিন পড়তে হবে, বুঝছো। এই জি ভাইয়া। কমন গুলা শুধু পড়ে, বাকিগুলা তুমি জাস্ট চোখ বুলাই রেখে দিবা, শেষ, আর কিছু লাগবে না। ঠিক আছে তাবাসসুম। ওকে ভাইয়া। জি ভাইয়া, থ্যাংক
ওকে তাবাসসুম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। জি চৈতি ভাইয়া বলো। দোয়া করবেন। চৈতি, তোমাকে আমি আনমিউট করছি, তুমি আনমিউট করে কথা বলতে পারো। চৈতি আবার নাই। মিম খাতুনকে আমি সুযোগ দিলাম, মিম খাতুন কথা বলো। মিম খাতুনও যেহেতু নাই, তাহলে আমি কাকে বলতে পারি? হিমু। হিমু কথা বলো। হিমু ছেলে না মেয়ে তাই তো বুঝতেছি না। তাহলে একটা ছেলেকে পাইছি আমি, মারুফ, সিরিয়ালি। মারুফ বলো। মারুফ আছো? আচ্ছা, আর কেউ? আচ্ছা, হাবিবুর বলো। আর একজনের কথা শুনবো আমি, হাবিবুর। হাবিবুর, তুমি আনমিউট করে কথা বলতে পারো। আসসালামু আলাইকুম। একটা ছেলেকে পাইছি, বলো হাবিবুর, কেমন আছো? জি ভাইয়া ভালো আছি। পড়াশোনা আপনি কেমন হচ্ছে? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বলো হাবিবুর, তোমার কি সমস্যা? পড়াশোনা রেগুলার শেষ করতেছি, বাট এক পাতা থেকে পড়ার পর আরেক পাতা যাওয়ার সময় আমার মানে আগের পাতা কি পড়ছি সেটা মনে থাকতেছে না। আচ্ছা হাবিবুর, তুমি হচ্ছে মনে থাকতেছে কিনা এটা নিয়ে এত টেনশন করো না। আর একটা কারণ হইতে পারে হাবিবুর, তুমি হয়তো একটা পাতার সবকিছু পড়তে যাচ্ছ। ঠিক আছে, তুমি যখন জি একটা পেজ পড়বা, একটা পেজ পড়া যখন শেষ করবা, এই পেজ পড়ার শেষে সবসময় চিন্তা করবা, আচ্ছা আমি যদি, তুমি নিজেই মনে চিন্তা করবা, তুমি নিজেই চিন্তা করবা যে এই এক পেজ থেকে যদি মেডিকেলে 3টা কোশ্চেন আসে, তাহলে সেই 3টা কোশ্চেন কি আসবে, বা এই পেজের সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা বা সর্বোচ্চ 5টা ইনফরমেশন কি। তুমি সেই 3টা বা 5টা ইনফরমেশনকে মাথার মধ্যে গেঁথে ফেলবা, যেখান থেকে মেডিকেলে কি কোশ্চেন আসছে। কিভাবে বুঝবা ভাইয়া? তুমি মেডিকেলের কোশ্চেন ব্যাংক সামনে রাখবা, বা ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংক সামনে রাখবা, রেখে সেটাকে পয়েন্ট আউট করে রাখবা। বাস। তুমি যখন একটা পেজ পড়ে চলে যাচ্ছ, তুমি ভাববা এই পেজের সবকিছু আমি মনে থাকুক না থাকুক, 3টা লাইন আমার মনে রাখতেই হবে, কারণ এই 3টা লাইন মেডিকেলে আসছে। শেষ। ওকে বুঝতে পারছি? এভাবে ওকে করে তুমিকে আইডেন্টিফাই করে ফেলতে হবে, তাহলে দেখবা তুমি মনে রাখতে পারবা। কিন্তু তুমি যদি এভাবে ভাবো আগের পেজের প্রতিটা লাইন বাই লাইন মনে আছে কিনা, তাহলে কিন্তু তুমি সব গোলাই ফেলবা। ঠিক আছে হাবিবুর? ওকে ঠিক আছে হাবিবুর, অনেক শুভকামনা থাকলো। ইনশাল্লাহ মেডিকেলে দেখা হবে। ঠিক আছে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। ঠিক আছে? ভাইয়া ভাইয়া কে কে আসছো আবার? ভাইয়া আসসালামু আলাইকুম, আমি মারুফ। মারুফ। মারুফ, তাড়াতাড়ি বলে ফেলো। জি ভাইয়া, একটা টপিক থেকে শুধু মেডিকেল প্রশ্ন ব্যাংকের যে কোশ্চেন গুলো আসছে শুধু ওই টপিক গুলো পড়লেই কি হবে নাকি সব পড়া লাগবে? শোনো ভাইয়া, এখান থেকে বলে কোশ্চেন অ্যানালাইসিস করা, যে মেডিকেলে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা থেকে কি টাইপ কোশ্চেন আসছে সেটাই তোমাকে বের করে ফেলতে হবে। বুঝতে পারছি? মানে ওই একটা কোশ্চেন দেখে তোমাকে আন্দাজ করতে হবে এইরকম টাইপের কোশ্চেন এই টপিকস থেকে আর কি হইতে পারে। ধরো কাজ আসছে একটা, তুমি যদি শুধু একটা কাজই পড়ে রাখো তাহলে কি হবে? হবে না। তোমাকে বুঝতে হবে যে এখান থেকে যেহেতু একটা কাজ আসছে, তার মানে বাকি কাজগুলো আসার সম্ভাবনা আছে। সো তোমাকে ওই টপিকসের বাকি কাজগুলো পড়ে রাখতে হবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে মারুফ, ঠিক আছে। ওকে ভাইরা, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ আবার দেখা হবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ। ভাইয়া শেষ করে দেন। জি ভাইয়া ধন্যবাদ। আসিফ ভাই কিছু বলবেন? হ্যাঁ আচ্ছা। না আসিফ ভাই, ভাই কারণ অনেক কথা তো বলেই দিল অলরেডি। আর আমি কোশ্চেন আনসার দিচ্ছিলাম, আমি আনমিউট করতে করতে আপনার মনে হয়, যাই হোক, শেষ করি তো আপনার সাথে কথা। হ্যাঁ, জি আচ্ছা ভাইয়া ধন্যবাদ তাহলে। জি ও আচ্ছা মাসুম ভাই ভাই, তাহলে। একটা প্রশ্নের আনসার কি জানো, জি অনেকে ভাই হচ্ছে অবশ্যই। ওই পড়ার স্টাইল নিয়ে কথা বলতেছিল আর কি। আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? হ্যালো ভাই। জি ভাই শোনা যাচ্ছে এখন, বলেন। আচ্ছা, কেউ কেউ হচ্ছে ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ পড়ার স্টাইল নিয়ে জিজ্ঞেস করতেছিল, যে কেউ হয়তো মানে বাসায় টিচার থাকে, তারপর হচ্ছে কেউ কেউ স্লো পড়ে। তো ওদের জন্য বলবো যে ভাই, পড়ার স্টাইল এক একজনের এক এক রকম। তো তো তোমার পড়ার স্টাইলটা তোমার নিজে কি খুঁজে বের করতে হবে, যে তুমি কিভাবে পড়লে শেষ হবে। এটা হইতে পারে যে তুমি হয়তো যে সময়ের মধ্যে কভার করার কথা সেটা হচ্ছে না,
স্লোলি শেষ হচ্ছে। তো এটা যত পড়তে থাকবো আমরা তত তত দ্রুত হবে। প্রথমবার হতে পারে অনেক সময় লাগতেছে। তো তুমি তো এটা একবার পড়েই পরীক্ষায় বসে যাবে না, তোমার তো টাইম থাকবে। হ্যাঁ, তুমি যেমন ডেইলি এক্সামের আগে তুমি একটা লেকচার শেষ করতেছো, উইকলির আগে তুমি টাইম পাবা। কাজে তখন তুমি এভাবেই পড়বা যে তুমি আগে থেকে ঠিক করে রাখবা যে তোমার ঠিক কোন জায়গাটা গ্যাপ আছে। উইকলির আগে ঠিক ওই জায়গাটা আবার দেখে নাও, আগে আগে দেখে নাও, তারপরে তুমি আগে যা পড়ে আসছো সেটাকে রিভিশন দাও। তো এইভাবে তোমাকে একটু টেকনিক্যালি সময়ের ব্যাপারে খেয়াল রাখতে হবে, এবং তুমি কোন পড়াটা বাদ দিয়ে আসছো, কোনটা কভার করতে পারো না, সেটা তোমার মাথায় থাকতে হবে। পরবর্তীতে যে আবার একই টপিকের উপরে যখন পরীক্ষা হবে, কয়েকটা টপিক একসাথে যখন পরীক্ষা হবে, তখন যেটা তোমার বাদ রয়ে গিয়েছিল সেটাকে তুমি আগেই শেষ করো। তারপরে যেগুলো তুমি পড়ে ফেলছো অলরেডি সেটাকে রিভিশন দিও। এভাবে পড়বা। হ্যাঁ, আমার মনে